এই চ্যাপ্টারটার নামই হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। তার মানে এই চ্যাপ্টারে যতগুলো সমীকরণ ব্যবহার করা হবে সেই সমীকরণগুলো কি হবে? অবশ্যই একঘাত বিশিষ্ট সমীকরণ হবে। আর সমীকরণ জোট বলতে কি বোঝায়? এখানে একটা সমীকরণ দেওয়া হয়েছে, এখন একের অধিক যদি সমীকরণ নিয়ে কোনো ম্যাথ তৈরি হয় সেটা হবে কি একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। যেমন জানেন যে এক্স প্লাস ওয়াই প্লাস কি জেড, এরপরে এক্স প্লাস 3y প্লাস 5z। তো এটা ইকুয়াল কি? এটা ইকুয়াল 0 বা এটা ইকুয়াল কি হইলো? এটা ইকুয়াল যদি আমি দেই যে কি 5, তাহলে এই একের অধিক কি হলো? একের অধিক সমীকরণ নিলাম। একের অধিক যখন সমীকরণ হলো সেটা কি হলো? একটা জোট হইলো, ঠিক আছে? তো একের অধিক সমীকরণ হইলে কি হয়? সেটা জোট হয়। এখন একের অধিক সমীকরণ হইতে পারে, দুইটা সমীকরণ হইতে পারে, তিনটা সমীকরণ হইতে পারে, চারটা সমীকরণ হইতে পারে। মানে এই চ্যাপ্টারে যেগুলো আমরা করব সেটা হচ্ছে কি একের অধিক সমীকরণ জোট থাকবে, তবে সবগুলোর ঘাত কত হবে? 1 হবে। মানে একঘাত বিশিষ্ট সমীকরণ হবে। আর একঘাত বিশিষ্ট সমীকরণ জোট বলতে কি বুঝতেছি? একঘাত বিশিষ্ট সমীকরণ অনেকগুলা থাকবে, নিয়ে এগুলা নিয়ে আমাদের এই চ্যাপ্টারটা সাজানো হয়েছে। ওকে, তাহলে আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন নাই। এখন এই চ্যাপ্টারটা হচ্ছে দুইটা পার্টে বিভক্ত। একটা হচ্ছে এই চ্যাপ্টারটা থেকে কিন্তু প্রতিবারেই এই যে এখানে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাটা আমি আর দেখাইলাম না, এগুলো হচ্ছে মুখস্থ করে নেবেন, ক বিভাগে আসে আর কি, ঠিক আছে? এই যে এখানে সুন্দর করে উদাহরণ আবার দেওয়া হয়েছে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটটা কি। তো এখানে আরো কিছু কথাবার্তা বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে কি বললাম, যে এই চ্যাপ্টার থেকে দুই ধরনের অঙ্ক আসে। একটা হচ্ছে খ বিভাগে, অর্থাৎ 3 মার্কের জন্য প্রশ্ন আসে, আর একটা হচ্ছে গ বিভাগে। প্রতিবারে কি আসবে? গ বিভাগে 7 মার্কের জন্য প্রশ্ন হয়। অর্থাৎ এই চ্যাপ্টারটা থেকে মোট আমরা কমন পাবো 10 মার্ক প্রতিবারেই। আর এই চ্যাপ্টারের হচ্ছে মোট মার্ক কত মার্কের পরীক্ষা হয় বলেন তো? পরীক্ষা হবে 60 মার্কের। কত হবে? 60 মার্কের। এর মধ্যে 10 মার্ক হচ্ছে শর্ট প্রশ্ন, অর্থাৎ ক বিভাগে এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন যেটা বলি আর কি। এই ক বিভাগে 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে 10 মার্ক, ঠিক আছে? তো এই 10 মার্ক তাহলে এটা মুখস্থ বিদ্যা। এটা আমার আপনারা যদি এখন থেকে অধ্যায় ভিত্তিক যেগুলা আগের সালে আসছিল সেগুলো এখন থেকে নোট করে নেন, তাহলে কিন্তু এই 10 মার্ক পেয়ে যাবেন। আর যে চ্যাপ্টারটা করলাম আমরা 2 চ্যাপ্টার, ওখান থেকে প্রতিবারই 10 মার্কের প্রশ্ন হয়। তার মানে আপনি কত পাইলেন? এই এখান থেকে 10-এর ভিতর যদি 8ও পান আর এখানে 10 পান, দ্বিতীয় চ্যাপ্টার থেকে 10 পাওয়া কিন্তু সম্ভব, খুবই সহজ একটা চ্যাপ্টার। তাহলে 8 আর 10-এ কত হচ্ছে? 18 পাইলেন। প্লাস এই যে চ্যাপ্টারটা করতেছি, এই চ্যাপ্টারটা থেকে প্রতিবারে কোশ্চেন হবেই 10 মার্কের। তাহলে এখান থেকে 10 পাচ্ছেন, কত পাইলেন? 28, ঠিক আছে? ইন কোর্স মার্ক যদি আপনারা রেগুলার ক্লাস করেন এবং পরীক্ষা ভালো দেন তাহলে 15 পাবেন। তাহলে 28 আর 15 কত হচ্ছে? মোটামুটি 43 হয়ে যাচ্ছে, ঠিক আছে? চ্যাপ্টার বাকিই থাকে, তাহলে এই দুইটা চ্যাপ্টার করেই আপনারা মোটামুটি 43 মার্ক কিন্তু পেয়ে যাচ্ছেন। বুঝতে পারছেন? তাহলে এই চ্যাপ্টার গুলো কতটা গুরুত্বপূর্ণ। তাহলে এখন দেখেন আমাদের এই চ্যাপ্টার থেকে দুই ভাবে প্রশ্ন আসে, একটা হচ্ছে খ বিভাগ আর একটা গ বিভাগ। এখন এখানে দেখেন ভাই সাদিয়া আক্তার, আপনি একটু আনমিউট করে নেন, আপনার তো নয়েজ আসতেছে প্রচুর। মারিয়াম, আনমিউট করে নেন। প্রশ্ন থাকলে শুধু, আচ্ছা এই যে মোবাশিরুল পায়েল, ইনি তো আমাদের কথা শুনতে পাচ্ছে না। কেউ একটু এই যে চ্যাটে না কিভাবে আমাদের ভয়েস শুনতে হবে কারো জানা থাকলে ওনাকে একটু বলে দেন তো। ঠিক আছে, এখন সবাই ঠিক আছে। তাহলে এখানে এই যে লেখা হয়েছে আর কি, যে সমীকরণ জোটটা কি এটা বলা হইলো। এখন এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে আরো কিছু জিনিস জেনে নিতে হবে, যে যেগুলো জানলে আমরা অঙ্কগুলো করার ক্ষেত্রে সুবিধা হবে আর কি। তো এখানে একটা সংজ্ঞা লেখা আছে, সেটা হচ্ছে এখানে দেখেন যে অসমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। এখানে এই সংজ্ঞাটা তো দুইটাই লেখছে, আমি দেখলাম যে অসমমাত্রিক এবং সমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। সংজ্ঞাগুলো হচ্ছে পড়ে নেবেন বই থেকে। এখানে শুধু এই সংজ্ঞাটা আমি একটু আপনাদেরকে উদাহরণ দিয়েই বুঝাই দিই, তাহলে তাড়াতাড়ি বুঝতে পারবেন। এখানে একটা বিষয় দেখেন শুধু, যে এই যে সমীকরণ জোটটা দেওয়া আছে, হ্যাঁ, এই সমীকরণ জোটের কমপক্ষে একটা সদস্য যদি অশূন্য হয় তাহলে সেটা হবে অসমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। কটা সদস্য? সেটের কমপক্ষে একটি সদস্য অশূন্য হয়। তাহলে এখানে দেখেন এটা একটা সমীকরণ জোট, 3টা সমীকরণ দেওয়া আছে। এখানে একটা সমীকরণ, 2টা সমীকরণ, 3টা সমীকরণ। এই 3টা সমীকরণের যে কোনো একটার উপাদান যদি কি হয়?
শূন্য হয় আর বাকিগুলা যদি অশূন্য হয় তাহলে কোনো সমস্যা নাই। এটা হবে কি অসমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। আবার নয়েস আসতেছে, সজীব নয়েস আসতেছে ভাই আপনার। আচ্ছা, তাহলে দেখেন অসমমাত্রিক সমীকরণ জোট কি বলা হচ্ছে, যে সেটের কমপক্ষে একটি সদস্য যদি অশূন্য হয়। তাহলে এখানে দেখেন কয়টা সদস্য অশূন্য আছে, এখানে এখানে সদস্য একটা সদস্য আছে অশূন্য, কিন্তু এই অসমমাত্রিক সংজ্ঞা অনুযায়ী যে আপনি যদি এটাও সাপোজ ধরেন যে 2 এর পরিবর্তে এখানেও কি হয়েছে, উপাদানটা শূন্য হয়েছে, তারপরও আমরা এটাকে কি বলতে পারবো, অসমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট বলতে পারবো। কারণ কি একটা উপাদান তো কি এখানে অশূন্য, তাই না? এখানে কি একটা উপাদান অশূন্য। তাহলে আশা করি এই সংজ্ঞাটা বুঝতে পারছেন যে যে সমীকরণ জোটটা দেওয়া থাকবে এই সমীকরণ জোটের যদি এই উপাদানগুলোর মধ্যে যে কোনো একটা উপাদান যদি কি হয়, অশূন্য হয়, বাকি সবগুলো যদি শূন্য হয়ে যায়, তারপরও এটা কি অসমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। ঠিক আছে, আর এটারই বিপরীত হচ্ছে সমমাত্রিক। সমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণটা কি, যে সবগুলো উপাদান শূন্য হবে। এই যে সমীকরণ, এই সমীকরণ মান শূন্য হবে, এই সমীকরণ মান শূন্য হবে, এই সমীকরণ মানও কি হবে, শূন্য হবে। যদি সবগুলো শূন্য হয় তাহলে সেটা হবে সমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। আর যদি যে কোনো একটা উপাদান শুধু অশূন্য হয়, বাকি সব উপাদান শূন্য হয়, অথবা দুইটা উপাদান শূন্য, একটা উপাদান কি অশূন্য, এরকম হয়, তাহলে সেটা হবে কি অসমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। কারো কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারেন। সংজ্ঞাটা ভাই আবার একটু বুঝাইয়া দেন। কোন বিষয়টা বোঝেননি? এই সমমাত্রিক আর অসমমাত্রিকের এটা একটু বলেন ক্লিয়ার করে। আচ্ছা, এই যে এখানে যে সমীকরণ জোট দেওয়া আছে এটা, তাই না? একটু কথা বলিয়েন আমার সাথে। এটা কি একটা সমীকরণ জোট? এই সমীকরণ জোটের সংজ্ঞা হ্যাঁ অনুযায়ী হচ্ছে, এই সমীকরণ জোটের এই যে এই পাশে যে মানগুলা দেওয়া আছে, এই মানগুলা হ্যাঁ যদি যে কোনো একটা অশূন্য হয় তাহলে সেটাই হবে অসমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। তো এখানে দেখেন দুইটা উপাদান কি অশূন্য, ঠিক আছে? আর সংজ্ঞা অনুযায়ী কি কমপক্ষে একটা উপাদান অশূন্য হইলেই হবে। তো একটা এটা উপাদান অশূন্য হতে হবে। একটা না, কমপক্ষে একটা। কমপক্ষে একটা বলতে কি বোঝেন, মানে এই, এটা আরো বেশিও হতে পারে। হ্যাঁ, হ্যাঁ এইটাও শূন্য হইলেও কোনো সমস্যা নাই, মানে একটা উপাদান শূন্য হওয়া যাবে না আর কি। কমপক্ষে একটা উপাদান কি হওয়া যাবে না, শূন্য হওয়া যাবে না। বাকি সব উপাদান যদি শূন্য হয় তাহলে সমস্যা নাই, বা একের অধিক উপাদান যদি অশূন্য হয় তাহলেও কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? তাহলে ওইটা কি জি অসমমাত্রিক। ভাইয়া। সমমাত্রিকটা কি হবে, সবগুলো উপাদান কি হবে, শূন্য হবে, তাহলে সেটা হবে সমমাত্রিক। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ বই আছে, বই থেকে দেখবেন আরো ভালো বুঝতে পারবেন। এই যে এখানে দেওয়া আছে এটা, আবার এই যে যেমন এখানে এটা হচ্ছে কি সমমাত্রিকের। তো এই নোট তো দিয়ে দিব, নোট করবেন, সংখ্যাটা যেভাবে লেখা আছে ওইভাবেই মুখস্থ করবেন। আর এখানে উদাহরণ দিয়ে বুঝাইলাম। এই যে এখানে দেখেন যে দুইটা উপাদান দুইটাই কি শূন্য, তার মানে এটা কি বুঝতেছি আমরা, এটা বুঝতেছি হচ্ছে কি সমমাত্রিক একটা বিশিষ্ট সমীকরণ জোট। ঠিক আছে, এখন আরেকটা বিষয় এখানে দেখেন আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে, সেটা হচ্ছে সঙ্গত এবং অসঙ্গত। তো সংজ্ঞাগুলো আমি কি বলতেছি, এগুলা যেভাবে আছে ঠিক এইভাবেই হুবহুব মুখস্থ করবেন। উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আমি আপনাদেরকে একটু, সঙ্গত আর অসঙ্গতটা কি। সঙ্গত হচ্ছে আমরা তো এই চ্যাপ্টারে কি করব, সমাধান করব। হ্যাঁ, তো সমাধান একটু পরেই করব, কিভাবে করব সেগুলোও দেখাবো। জি, তো এখন আমাদের যদি এরকম একটা সমীকরণ জোট দেওয়া থাকে, এই সমীকরণ জোটের যদি এই পাশের যে কোনো সমীকরণ জোটের মধ্যে যে কোনো একটা সমীকরণের যদি কি হয়, এই পাশে ধরেন যে এই জেড এর পরিবর্তে শূন্য, বা এই 10t এর পরিবর্তে যদি কি হয়, শূন্য হয়, ইকুয়াল এখানে যে 5টা আছে, 5টা যদি কোনোভাবে আসে, কি আসে, এই 5টা যদি কোনোভাবে আসে, তাহলে কি হবে, এটা হবে অসঙ্গত। এই যে নিচে দেখানো হয়েছে আর কি, এটা মানে এই যে 0 ইকুয়াল কি 5, এটা কি হওয়া সম্ভব কখনো? 0 ইকুয়াল 5 হয় কখনো? হয় না, তাই না? এটা 0 আর 5 তো সমান না, তাহলে এটা কি অসঙ্গত। ঠিক আছে, মানে 0 ইকুয়াল যদি কোনো মান আসে সেটা হবে অসঙ্গত। আর যদি 0 এই এরকম যদি সমীকরণ জোট হয় সেটা হচ্ছে কি সঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। ঠিক আছে, কার কোনো প্রশ্ন আছে সঙ্গত বা অসঙ্গত? থাকলে বলেন। ভাইয়া জি হ্যালো ভালো হতো জি, ভাই, ভাই আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা, এই যে দেখেন
আনমিউট করে নেন, আপনার নয়েজ আসতেছে। যে এখানে লেখা আছে যে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটকে সঙ্গত বলা হবে যদি উহার কোন সমীকরণকে 0 + 0 + 0 = b আকারে প্রকাশ করা না যায়। ঠিক আছে, তো অর্থাৎ এই যে 0 + 0 + 0 = b, b বলতে কি এটা একটা মান। ঠিক আছে, এটা একটা কি মান, 5 হতে পারে, 10 হইতে পারে, 11 হইতে পারে, যে কোনো কথা। এখন 0 = যদি আমাদের কোনো মান আসে তাহলে সেইটাই হচ্ছে কি অসঙ্গত। ঠিক আছে, আর সঙ্গত কি হবে, যদি এই পাশে ধরেন যে কোনো মান আসলো b = 5, b = কি 5, বা z = কি 5 বা 6 বা যে কোনো কিছু। অর্থাৎ আপনারা শুধু এখানে এইটা মনে রাখেন যে সঙ্গত হবে কখন, যদি 0 = 5 এই আকারটা না আসে, এই আকারের বাইরে কোনো আকার আসলে সেটা হবে সঙ্গত। আর 0 = কোনো যদি মান আসে, 5 হইতে পারে, 6 হইতে পারে, a হইতে পারে, b হইতে পারে, যে কোনো কিছু, মানে 0 = কোনো কিছু আসলে সেটা হবে কি অসঙ্গত। এখন ক্লিয়ার? ভাইয়া এমন মান কি কখনো আসে? হ্যাঁ হ্যাঁ, একটু পরে দেখবো আমরা, আসবে। সমাধান করার পরে এ আকার আসবে যখন, তখন আমরা বলে দিব। অঙ্কগুলো করার ক্ষেত্রে বুঝতে পারবেন আর কি, অঙ্কগুলো এখন যাব এখন। আচ্ছা ঠিক আছে, তো যদি এই যে দেখেন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, এখন এই যে এখানে কিছু কথাবার্তা লেখা হয়েছে, এই 3টা কথাবার্তা দিয়েই এই পুরা চ্যাপ্টারটাই অঙ্কগুলা। ঠিক আছে, তো মানে আপনারা তো লোড নিতে পারেন না, 1 সপ্তাহ ধরে ক্লাস ছুটি দিয়েছি, তারপরও আপনারা হচ্ছে নোট জমা দিতে পারেন না। আর আগের ব্যাচেরা আমি ক্লাস করা মাত্রই এই 3য় চ্যাপ্টার মোটামুটি একটা ব্যাচকে একদিনে শেষ করাইছি, ফুল চ্যাপ্টার ওরা 2 দিনের ভিতর নোট করে কমপ্লিট করছে পুরা চ্যাপ্টারটা। ঠিক আছে, কিন্তু আপনারা তো লোডই নিতে পারেন না, ফির বলেন যে ভাইয়া ক্লাস কবে, ক্লাস কবে। এখন দেখেন এখানে এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদের 3 ধরনের অঙ্ক পাবো। একটা হচ্ছে সমাধান নেই, একটা হচ্ছে একক বা অনন্য সমাধান থাকবে, আর একটা হচ্ছে একাধিক সমাধান থাকবে। কি থাকবে? একাধিক সমাধান থাকবে। তো একক সমাধানটা কি আর সমাধান নেই কি, এগুলা একটু আমাদের সংজ্ঞাগুলা জেনে নিতে হবে, তাহলে অঙ্কগুলো আমরা খুব সহজে করতে পারবো। তো এখানে দেখেন যে সমাধান নেই, সমাধান নেই কখন হবে, যদি সমীকরণ জোটটাকে সমাধান করার পরে যদি অসঙ্গত আকার আসে। অসঙ্গত আকার বলতে আমি একটু আগে কি বললাম, যে 0 = কি হবে, কোনো মান আসবে, 5 4 3 এভরিথিং, যে কোনো কিছু হইতে পারে, কোনো সমস্যা নাই। মানে 0 = কোনো মান আসলে সেটা হবে অসঙ্গত। আর যদি এই আকারটা আসে আমাদের কোনো সমীকরণ জোট সমাধান করব, আমরা একটু পরে এক্সাম্পল দেখব। সমাধান করার পরে দেখবো যে 0 = কি আসছে, 5 আসছে বা 10 আসছে বা 4 আসছে, এরকম যদি আকার হয় তাহলে বলবো কি যে এটা হচ্ছে অসঙ্গত আকার, এর কোনো সমাধান নেই। ঠিক আছে, এর কোনো কি নাই, সমাধান নেই। ওকে, ভাই 0 আসলে? হ্যাঁ ওইটা এটা এখনই আসবে। 0 আসলে কি হবে, এখানে দেখেন, একক বা অনন্য সমাধান, একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের ইচালন আকারের মোট চলকের সংখ্যা মোট সমীকরণ সংখ্যার সমান হয়, তবে একক বা অনন্য সমাধান থাকবে। তাহলে এখান থেকে কি বললাম আপনাদের মাথার উপর দিয়ে গেলেও, আমি এখন এই যে উদাহরণ দেখাবো, একটা উদাহরণটা দেখলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে এখানে দেখেন যে যে ভাইয়া প্রশ্ন করলেন ওইটা এই যে একাধিক সমাধানের ক্ষেত্রে আর কি। এখন এই সংখ্যাটা কি ছিল, যে সমীকরণ সংখ্যা এবং চলক সংখ্যা, সমীকরণ সংখ্যা এবং চলক সংখ্যা যদি সমান হয়, একটা সমীকরণ জোট দেওয়া থাকবে, ওইটাকে সমাধান করব। সমাধান করার পরে যদি দেখি যে সমীকরণ সংখ্যা এবং চলক সংখ্যা কি হবে, যদি সমান থাকে, সেটাই হচ্ছে একক বা অনন্য সমাধান। তো এখানে দেখেন কয়টা চলক আছে, দেখেন তো এক্স ওয়াই জেড, কয়টা চলক এখানে, 3টা চলক, তাই না? এবং সমীকরণ কয়টা, 1 2 3। তো এইরকম যদি হয় তাহলে এটাই হচ্ছে কি একক বা অনন্য সমাধান। তো যদি আমাদের 4টা যদি চলক থাকে এবং 4টা যদি সমাধান করার পরে যদি দেখি যে আমাদের হচ্ছে কি 4টা সমীকরণ বিদ্যমান, মান কি হচ্ছে হয়ে যাক সেটা আলাদা বিষয়, কিন্তু একক বা অনন্য সমাধান হওয়ার ক্ষেত্রে শর্ত কি, যে জয়টা চলক থাকবে তয়টাই কি হবে, সমীকরণ হবে, তাহলে সেটার কি হবে, একক বা অনন্য সমাধান আমরা বলতে পারবো। ঠিক আছে, আর এই যে যে ভাইয়া বললেন যে ভাইয়া যদি 0 = 0 হয়, সেক্ষেত্রে এই যে এটা দেখেন, এটা হচ্ছে আপনি মনে করেন যে নয়েজ আসতেছে কার জন্য, একটু নিজ দায়িত্বে আনমিউট করে নেন, মিউট করে নেন। এখন এখানে দেখেন একাধিক সমাধান, প্রথমে দেখলাম সমাধান নেই, দ্বিতীয়বারে কি দেখলাম, একক বা অনন্য সমাধান থাকবে, তৃতীয় দেখতেছি কি একাধিক সমাধান থাকবে। কি থাকবে, একাধিক সমাধান। একাধিক সমাধানের সংখ্যাটা কি, একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের ইসালন আকারে। তো এই ইসালন আকারের মাধ্যমে আমাদের এই পুরা চ্যাপ্টার করব, এবং পুরা বইয়ে এই আকারটা দিয়ে অঙ্ক আছে আর কি।
তো আজকের ক্লাসটা যারা করতেছে না তারা হচ্ছে অনেক বড় একটা ভুল করলো আর কি। তাহলে ইচালন আকারে চলকের সংখ্যা মোট সমীকরণের চেয়ে যদি বেশি হয় তবে তার একাধিক সমাধান থাকবে। তাহলে এখানে কি কথা হচ্ছে যে চলকের সংখ্যা মোট সমীকরণ সংখ্যার চেয়ে বেশি হয়, অর্থাৎ সমীকরণ সংখ্যা কম থাকবে, চলকের সংখ্যা কি থাকবে, বেশি থাকবে। ঠিক আছে, তাহলে সেটার কি থাকবে, একাধিক সমাধান থাকবে। এখন এখানে দেখেন, মানে বিষয়টা এতক্ষণ আমরা যেটা দেখলাম যে আমাদের তিনটা চলক ছিল, তিনটা সমীকরণ ছিল, কিন্তু এখানে কয়টা সমীকরণ হয়েছে, দুইটা সমীকরণ হয়েছে। মানে তৃতীয় সমীকরণটা কি হয়েছে, 0 + 0 = কি হয়েছে, 0 হয়েছে। তার মানে এটার কোনো মান আছে, ভ্যালু আছে? ভ্যালু না থাকলে তো এটা কি এমনি বাদ দেওয়া যায়। তো যদি এইরকম হয় যে তিনটা চলকের দুইটা সমীকরণ বা চারটা চলকের দুইটা সমীকরণ বা তিনটা সমীকরণ, অর্থাৎ মোট কথা হচ্ছে চলকের সংখ্যার চেয়ে যদি সমীকরণ সংখ্যা কম হয় তাহলে সেটাই কি হবে, একাধিক সমীকরণ বিদ্যমান থাকবে। ঠিক আছে, কারো কোনো একাধিক প্রশ্ন সমাধান। হ্যাঁ, একাধিক সমাধানটা কি বললাম, যে চলকের থেকে সমীকরণ সংখ্যা কি হবে, কম হবে। এই যে সমীকরণ সংখ্যা কি, এত তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে যাচ্ছে, 10 মিনিট আছে। আচ্ছা দেখেন, তাহলে কি বললাম যে চলকের সংখ্যার চেয়ে সমীকরণ সংখ্যা কি হবে, কম হবে। তো এখানে যদি চারটা চলক থাকতো, সাপোজ এরপরে একটা কি আছে, ডি আছে, কিন্তু সমীকরণ সংখ্যা কি, দুইটা, এটাও কি একাধিক সমীকরণ, সমাধান বিদ্যমান। তাহলে এখানে মোট কথা হচ্ছে, মূল কথাটা কি, যে আমাদের কাছে যদি চলকের সংখ্যার থেকে সমীকরণ সংখ্যা কম হয় তাহলে সেটাই হচ্ছে একাধিক সমাধান। কারো কোনো প্রশ্ন না থাকার কথা থাকলে বলতে পারেন, এখন আমরা অঙ্ক করব। ভাইয়া ইপসিলন আকারটা একটু বুঝাই দিবেন। হ্যাঁ, ইপসিলন আকার দিয়েই তো পুরো চ্যাপ্টার ইপসিলন আকার এখন বোঝাবো। এই যেগুলা বললাম এগুলার ভিতর কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এখানে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা দেখেন যে স্বাধীন চলক। স্বাধীন চলকটা কি? স্বাধীন চলক হচ্ছে এই যে এখানে যে আমাদের যে চলক আছে, চলকের সংখ্যা থেকে সমীকরণ সংখ্যা বাদ দিলে। জি, জি বলেন। আমি বলতে চাইছি এখানে তো চলকের সংখ্যা মানে মোট সমীকরণের চাইতে চলকের সংখ্যা কম না তো। আপনার সংজ্ঞাটা ছিল এরকম যে মোট সমীকরণের চেয়ে চলকের সংখ্যা বেশি হতে হবে, তাহলে হচ্ছে একাধিক সমাধান। হ্যাঁ, এটা তো এখানেই আছে, সেটাই আছে। সমীকরণের চেয়ে তো চলকের সংখ্যা তো বেশি। এখানে দেখেন এক্স ওয়াই জেড সমীকরণ আর সমীকরণ দুইটা। কয়টা, দুইটা। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, মানে আপনি একটু আগে কি যেন বলছিলেন, এই জন্য আর কি তখন বুঝতে পারি নাই। আচ্ছা, ওইটাই বলছিলাম যে চলকের সংখ্যা থেকে সমীকরণের সংখ্যা কম হবে, অথবা সমীকরণের সংখ্যার থেকে চলকের সংখ্যা বেশি হবে, মানে একই কথা। হ্যাঁ এটাই। জি। আর একটা আমরা পাবো বড় অঙ্কগুলোর ক্ষেত্রে, এগুলা আমাদের লাগবে স্বাধীন চলক। এখনই দেখাই, নেক্সট পার্টে তো আমি আবার দেখাবো, সমস্যা নাই। তো স্বাধীন চলক বের করার ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে যেটা করতে হবে, চলকের সংখ্যা থেকে সমীকরণ যে সংখ্যা আছে এটা বাদ দিলে আমাদের স্বাধীন চলক বের হবে। যেমন এখানে চলকের সংখ্যা কত, 3 মাইনাস সমীকরণ সংখ্যা কত, 2। তাহলে এখানে স্বাধীন চলক কয়টা হবে, একটা। হ্যাঁ, স্বাধীন চলক হবে কয়টা, একটা। ঠিক আছে, একটা। ওকে। আমরা এখন তাহলে অঙ্ক করব। অঙ্কর হচ্ছে মূল প্রাণ হচ্ছে ইচালন আকার। তো ইচালন আকারটা আমরা এখন বুঝবো। ক্লাসটা কাটে গেলে আবার জয়েন হয়েন। এখন আমরা আগে একটা উদাহরণ দেখি, এই উদাহরণের মাধ্যমে ইচালন আকারটা বুঝবো। আর ইচালন আকারটা খুবই মনোযোগ সহকারে বুঝবেন, কারণ এই ইচালন দিয়ে পুরা বইটাই। ঠিক আছে, শুধু তৃতীয় চ্যাপ্টার না, দ্বিতীয় চ্যাপ্টারে ইচালন আকার নাই, প্রথম চ্যাপ্টারেও আছে। প্রথম চ্যাপ্টারে আমি আপনাদেরকে করাবো, প্রথম চ্যাপ্টারে আছে, এবং এরপরে যত অঙ্ক করবেন সব জায়গায় এই ইচালন পদ্ধতিটা লাগবেই। মানে এই লিনিয়ার মানে ইচালন ধরে নিতে পারেন। ঠিক আছে, তো এখানে দেখেন এই চ্যাপ্টারটা কি বলছে, একঘাত বিশিষ্ট সমীকরণ জোট সমাধান, তাই না? তো এখানে আমাদেরকে বলছে যে কি বলছে দেখতেই পাচ্ছি না, যে নিম্নের, হ্যাঁ, নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো। তো একঘাত বিশিষ্ট সমীকরণ জোট দেওয়া আছে এখানে, মানে একের অধিক সমীকরণ মানে কি, জোট, তাই না? এবং এগুলা কি সবগুলা কিন্তু একঘাতী। এখানে দেখেন তো চলক কয়টা আছে, দুইটা আছে, x1 এবং কি x2, x1 x2। ঠিক আছে, আবার 1 হতে হবে। তো
নেটের ব্যাপার। নেট চলে গিয়েছিল আর কি। কথা ক্লিয়ার আছে কিনা একটু বলেন। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। বুঝলাম না হঠাৎ করে কেন ওয়াইফাই চলে গিয়েছে। আচ্ছা, তাহলে এখানে দেখেন কি বলতেছিলাম, আমাদেরকে একঘাত বিশিষ্ট সমীকরণ দেওয়া আছে, এটাকে সমাধান করতে বলছে। তো সমাধানের পদ্ধতি কি? সমাধানের পদ্ধতি হচ্ছে এচালন পদ্ধতিতে সমাধান করব। তো এখন এচালন পদ্ধতিটা আমি একটু আপনাদেরকে বুঝাই। এচালন পদ্ধতিটা হচ্ছে, আর যেন অনেক নয়েজ আসতেছে ভাইয়া। মিউট করো মিউট করো। আচ্ছা, এখন প্রশ্ন করেন, কারোর প্রশ্ন থাকলে বলেন। মানে যেহেতু ইসারণ পদ্ধতিতে সমাধান করতে হবে, এই জন্য ইসারণ পদ্ধতিটা ভালোভাবে জানা উচিত। হ্যাঁ, ওটা তো এখন জানাবো ভাইয়া। হ্যাঁ ভাইয়া এটা আমারও প্রশ্ন। কি এটা তো কোনো প্রশ্নই না, এটা তো ইসালন আকারে তো আমি এখনো বুঝাই নাই। ইসালন আকার বোঝানোর পরে আপনার প্রশ্ন করবেন। তো দেখেন, এখানে হচ্ছে এই চ্যাপ্টারে 2-1 অঙ্ক ব্যতিক্রম পাবেন, ওগুলো একটু ওইভাবে মনে রাখতে হবে। বাকি সব অঙ্কের নিয়ম একই। হ্যাঁ, তো আমাদের যে প্রদত্ত সমীকরণ জোট যেটা দেওয়া আছে, এই সমীকরণ জোটটা আমরা প্রথমে উঠাই নিলাম, মানে প্রশ্ন যেটা দেওয়া থাকে সেটা যেভাবে উঠাই ওইভাবে লিখে নিলাম। তো এখানে দেখেন, এই যে এখানে কি দেওয়া আছে, চলক দেওয়া আছে না, এগুলাকে ধরেন আপনি উপাদান। তো ইসালন পদ্ধতির ক্ষেত্রে প্রথম যে লাইনটা আছে ওই লাইনটা যা আছে তাই থাকবে। কি থাকবে? যা আছে তাই উঠাই নেবেন চোখ বন্ধ করে। এরপরে আপনি দ্বিতীয় লাইনের দিকে তাকাবেন এবং দ্বিতীয় লাইনের প্রথম যে পদটা আছে এই পদটাকে শূন্য করে দিবেন। মানে ইসালন পদ্ধতিটাই এটা, যে প্রথম যে লাইনটা থাকবে এই লাইনের দ্বিতীয় লাইনের দিকে তাকায় এই যে উপাদানটা আছে এর নিচে যতগুলো উপাদান আছে সেগুলোকে আপনাকে শূন্য করতে হবে। ঠিক আছে? তো এই পদ্ধতিটা আমি একটু বলি আপনাদেরকে, যে কত দূর পর্যন্ত শূন্য করতে হবে। এটা হচ্ছে 2টা চলকের ক্ষেত্রে বা 3টা চলকের ক্ষেত্রে কত দূর পর্যন্ত শূন্য করতে হবে সেটা হচ্ছে, আমি আপনাদেরকে যদি 3টা চলকের ক্ষেত্রে দেখাই, যে x1 প্লাস x2 প্লাস x3, এরপরে ধরেন x1 প্লাস x2 প্লাস x3, এরপরে হচ্ছে x1 প্লাস x2 প্লাস x। ঠিক আছে, এখন দেখেন 3টা চলকের ক্ষেত্রে এটা দেখাচ্ছে, আর এটা আমরা অঙ্কের সময় 2টা চলক দিয়ে বুঝবো। তো প্রথম লাইনটা যা আছে তাই উঠাইতে হবে। এরপরে আপনাকে কি করতে হবে, এই যে এটাকে আপনি লিডিং উপাদান, ঠিক আছে, মানে এই উপাদানটা শুরু হচ্ছে এই লাইনটা, তো এই লিডিং উপাদানের যে নিচের যে উপাদানগুলো থাকবে এগুলাকে আপনাকে শূন্য করতে হবে। তো প্রথম স্টেপে আমরা যখন ইসালন করব তখন এগুলাকে কি করব? শূন্য করব। তো শূন্য করার পদ্ধতিটা কি? শূন্য করার পদ্ধতি হচ্ছে, কার সাথে শূন্য করব, কিভাবে শূন্য করব, এটাকে শূন্য দ্বারা গুণ করে দিলে হবে। তো শূন্য দ্বারা গুণ করে দিলে তো শুধু আপনি এই একটা উপাদানকে গুণ করে দিতে পারেন না, আপনাকে পুরো সমীকরণটাকে গুণ করে দিতে হবে, তাহলে পুরাটাই তো শূন্য হয়ে যাবে, মানে অঙ্কের মান থাকলো না। তাহলে এটাকে শূন্য করতে গেলে কি করতে হবে দেখেন তো, আপনি এই উপাদানটাকে যদি শূন্য করতে চান তাহলে উপরেও x1 আছে, এখানেও x1 আছে, তাহলে কি করলে শূন্য হবে? এই যে এগুলাকে আপনি যোগ করে লাইনও বলতে দিলে। পারেন অথবা সারিও বলতে পারেন। তো লাইনের সংক্ষেপে আমরা বলবো কি এল, আর রো যদি বলেন সারি তাহলে আর। ঠিক আছে, তো এই চ্যাপ্টার অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা হচ্ছে এল ব্যবহার করব। তো প্রথমটাকে L1, দ্বিতীয়টাকে L2 এবং তৃতীয়টা কি L3। তো আমরা যদি কি করি, যে L2 থেকে যদি L1টা বিয়োগ করি তাহলে এই পদটা শূন্য হয়ে যাচ্ছে না, অর্থাৎ L2 মানে কি x1 এবং L1 এর প্রথম পদটা কি, এটাও x1, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। এবং এই বাকিগুলা কি হবে, এটা ক্যালকুলেশন করলে পরেরটা ওই যে এরকম হবে, যে x2 মাইনাস কি। ভাইয়া বুঝি নাই, কি বোঝেন নাই? মানে এইমাত্র যেটা বললেন এটা বুঝি নাই। আচ্ছা, সব তুমি সেই দিলাম, যেটা বললাম যে ভাইয়া মান দিয়ে বুঝাইলে ভালো হবে। এগুলাই মানে এগুলাই, ঠিক আছে। দেখেন, এগুলাই। হ্যাঁ, এই যে যেমন 3x3, হ্যাঁ, আমি এটা বলতেছিলাম, ঠিক আছে, মানে 3x3 3x2 2x2 এরকম আর কি। প্লাস ধরলাম যে x ইকুয়াল যে কোনো কিছু একটা মান, ঠিক আছে। এরপরে ধরেন যে 2x3
প্লাস, আচ্ছা জটিলে না যাই এখন, সহজ ভাবে বুঝেন, এটা 3x দিলাম, বুঝতে পারবেন, সমস্যা নাই। 3x3 প্লাস দিলাম যে x2 দিলাম, শুধু এটা। তাহলে যেখানে ছিলাম আমরা, যে সমীকরণটা কি, সমীকরণ এখানে বললাম যে সমীকরণ হলো সংখ্যা ও প্রতীক ব্যবহার করে লেখা এক ধরনের গাণিতিক বিবৃতি যাতে দুইটা জিনিসকে সমান ও সমতুল্য দেখানো হয়, এটা একটা কি সমীকরণ। এই সমীকরণটা কি, এটা একটা একঘাত বিশিষ্ট সমীকরণ, কারণ কি এগুলোর পাওয়ার কি 1, ঠিক আছে, সবগুলোর পাওয়ার কি 1। তো এই চ্যাপ্টারটার নামই হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। তার মানে এই চ্যাপ্টারে যতগুলো সমীকরণ ব্যবহার করা হবে সেই সমীকরণগুলো কি হবে, অবশ্যই একঘাত বিশিষ্ট সমীকরণ হবে। আর সমীকরণ জোট বলতে কি বোঝায়, এখানে একটা সমীকরণ দেওয়া হয়েছে, এখন একের অধিক যদি সমীকরণ নিয়ে কোনো ম্যাথ তৈরি হয় সেটা হবে কি একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। যেমন ধরেন যে এক্স প্লাস ওয়াই প্লাস কি জেড, এরপরে এক্স প্লাস 3y প্লাস 5z। তো এটা ইকুয়াল কি, এটা ইকুয়াল 0 বা এটা ইকুয়াল কি হইলো, এটা ইকুয়াল যদি আমি দেই যে কি 5, তাহলে এই একের অধিক কি হলো, একের অধিক সমীকরণ নিলাম। একের অধিক যখন সমীকরণ হলো সেটা কি হলো, একটা জোট হইলো, ঠিক আছে। তো একের অধিক সমীকরণ হইলে কি হয়, সেটা জোট হয়। এখন একের অধিক সমীকরণ হইতে পারে, দুইটা সমীকরণ হইতে পারে, তিনটা সমীকরণ হইতে পারে, চারটা সমীকরণ হইতে পারে। মানে এই চ্যাপ্টারে যেগুলো আমরা করব সেটা হচ্ছে কি একের অধিক সমীকরণ জোট থাকবে, তবে সবগুলোর ঘাত কত হবে, 1 হবে, মানে একঘাত বিশিষ্ট সমীকরণ হবে। আর একঘাত বিশিষ্ট সমীকরণ জোট বলতে কি বুঝতেছি, একঘাত বিশিষ্ট সমীকরণ অনেকগুলা থাকবে, নিয়ে এগুলা নিয়ে আমাদের এই চ্যাপ্টারটা সাজানো হয়েছে। ওকে, তাহলে আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন নাই। এখন এই চ্যাপ্টারটা হচ্ছে দুইটা পার্টে বিভক্ত। একটা হচ্ছে এই চ্যাপ্টারটা থেকে কিন্তু প্রতিবারেই এই যে এখানে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাটা আমি আর দেখাইলাম না, এগুলো হচ্ছে মুখস্থ করে নেবেন, ক বিভাগে আসে আর কি, ঠিক আছে। এই যে এখানে সুন্দর করে উদাহরণ আবার দেওয়া হয়েছে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটটা কি। তো এখানে আরো কিছু কথাবার্তা বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে কি বললাম, যে এই চ্যাপ্টার থেকে দুই ধরনের অঙ্ক আসে, একটা হচ্ছে খ বিভাগে অর্থাৎ 3 মার্কের জন্য প্রশ্ন আসে, আর একটা হচ্ছে গ বিভাগে। প্রতিবারে কি আসবে, গ বিভাগে 7 মার্কের জন্য প্রশ্ন হয়। অর্থাৎ এই চ্যাপ্টারটা থেকে মোট আমরা কমন পাবো 10 মার্ক প্রতিবারেই। আর এই চ্যাপ্টারের হচ্ছে মোট মার্ক কত মার্কের পরীক্ষা হয় বলেন তো, পরীক্ষা হবে 60 মার্কের। কত হবে, 60 মার্কের। এর মধ্যে 10 মার্ক হচ্ছে শর্ট প্রশ্ন, অর্থাৎ ক বিভাগে এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন যেটা বলি আর কি। এই ক বিভাগে 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে 10 মার্ক, ঠিক আছে। তো এই 10 মার্ক তাহলে এটা মুখস্থ বিদ্যা। এটা আমার আপনারা যদি এখন থেকে অধ্যায় ভিত্তিক যেগুলা আগের সালে আসছিল সেগুলো এখন থেকে নোট করে নেন, তাহলে কিন্তু এই 10 মার্ক পেয়ে যাবেন। আর যে চ্যাপ্টারটা করলাম আমরা 2 চ্যাপ্টার, ওখান থেকে প্রতিবারই 10 মার্কের প্রশ্ন হয়। তার মানে আপনি কত পাইলেন, এখান থেকে 10-এর ভিতর যদি 8ও পান আর এখানে 10 পান, দ্বিতীয় চ্যাপ্টার থেকে 10 পাওয়া কিন্তু সম্ভব, খুবই সহজ একটা চ্যাপ্টার। তাহলে 8 আর 10-এ কত হচ্ছে, 18 পাইলেন। প্লাস এই যে চ্যাপ্টারটা করতেছি, এই চ্যাপ্টারটা থেকে প্রতিবারে কোশ্চেন হবেই 10 মার্কের। ভাইয়া সত্যি এটা কি এল নাকি এল দ্বারা কি বুঝছো? এলটা বোঝাচ্ছি, এখন বোঝাবো এলটা। আচ্ছা, তাহলে কি বলছিলাম, যে এগুলাকে কি বললাম, কি বলতে পারি আমরা, লাইনও বলতে পারি অথবা সারিও বলতে পারি। তো লাইনের থেকে আমরা হচ্ছে সংক্ষেপে লিখবো, প্রথমটাকে লিখবো L1, দ্বিতীয়টাকে বলবো L2, তৃতীয়টাকে বলবো কি L3। তো যখন সমাধান করব তখন আমাদের প্রথম যে লাইনটা থাকবে বা সারি, এটা হচ্ছে যা আছে তাই থাকবে, ঠিক আছে। যেমন এখানে আমি একটু করি, ঠিক আছে। তাহলে প্রথম যেটা আছে যা আছে তাই আমি ওঠাই নেই, প্লাস 3x2 প্লাস এক্স ইকুয়াল হচ্ছে কি 0। এখন দেখেন কি করতে হবে, কি বললাম, যে এই যে লাইনটা আমরা উঠাইছি প্রথমটা, এখন এটার নিচে তো আরো লাইন আছে তাই না। তো এখানে এই উপাদানটা শুরু হয়েছে না এই উপাদানটা দ্বারা, এই উপাদানের নিচে যে যতগুলা লাইন থাকবে বা যতগুলো উপাদান থাকবে সবগুলাকে শূন্য করতে হবে আর কি। তো শূন্য করার জন্য এখন কি করতে হবে,
এই যে এখানে দেখেন আমরা প্রথম লাইনটার সাথে বাকি সবগুলো তুলনা করে শূন্য করব। তো এটাকে কি বলতেছি আমরা দ্বিতীয় লাইন। তো আমি যদি এটাকে L2 দেই, L2 ড্যাশ মানে কি L2 লাইনে কাজ করতেছি। কি কাজ করতেছি যে L2 থেকে যদি আমি L1 বাদ দেই, L2 মাইনাস কি L1, তাহলে এই প্রথম পদটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। কিভাবে? এখানেও 2x1 আছে, এখানেও 2x1 আছে, তাহলে কি হচ্ছে L2 এর প্রথম পদটা কি যে 2x1 আর L1 এর প্রথম পদটা কি 2x1, তাহলে এটা ইকুয়াল কি হয়ে গেল 2x1 শূন্য হয়ে গেছে। 0 আচ্ছা, শূন্য হয়ে গেছে কিনা, তার মানে এই প্রথম উপাদানটা কি হলো শূন্য হয়ে গেল। হ্যাঁ, আমাকে এবার এই উপাদানটাকেও শূন্য করতে হবে। ঠিক আছে, এই যে এই চিহ্নটা যে দিলাম, এই চিহ্নটার নাম হচ্ছে কি ইচালন চিহ্ন। কি চিহ্ন? এই চিহ্নটার নামই হচ্ছে ইচালন চিহ্ন। তো এখন কি করতে হবে আমাকে, কি বললাম যে এই যে পদটা আছে, এই পদটার নিচে যতগুলা পদ থাকবে সবগুলাকে শূন্য করে দিতে হবে। অর্থাৎ এটাকে আমি বলতেছি কি ল্যাডিং উপাদান, এই উপাদান দ্বারা শুরু হয়েছে। এখন এখানে দেখেন যে এই যে এই পদটাকেও কি করতে হবে শূন্য করতে হবে। শূন্য করতে গেলে কি করতে হবে, এটাকে আমি কি করব প্রথম পদের সাথে তুলনা করব। তো এখন কয় নাম্বার লাইনে কাজ করতেছি? 3 নাম্বার লাইন। এটা 3 নাম্বার না? L L3 ড্যাশ আচ্ছা, 3 নাম্বার লাইনে কাজ করতেছি। তাহলে কি কাজ করতে হবে আবার আমাকে? এখানে 3x1 আছে, এখানে 2x1 আছে। তো এই পদটাকে শূন্য করতে গেলে কি করতে হবে আমাকে? আমাকে করতে 2 হবে দ্বারা এটাকে গুণ 2 দ্বারা করব। গুণ করতে 2 হবে। দ্বারা গুণ করতে হবে তাহলে আমি কি করব প্রথমটাকে 3 দ্বারা যে গুণ করব। এই যে 2 দ্বারা গুণ করতে আর দিচ্ছি লিডিং উপাদানকে L3 কে। 3 হ্যাঁ, দ্বারা আর প্রথম লাইনটাকে কয় দ্বারা গুণ করব আমি? 3 3L1 দ্বারা এই যে 3 এই লেখাটা এখানে বসবে, অর্থাৎ 2L3 মাইনাস এভাবে তো হবে 3L1। না। ঠিক আছে, আচ্ছা, আপনাদের অনেকের হুম। সবাই নয়েজ কথা আসতেছে, বলতে এত কেন নয়েজ আসতেছে আমি বুঝতেছি না। সবাই কথা বললে তো শোনা যাবে না। ঠিক আছে, মিউট করে নেন, সবাই মিউট করে নেন। ওকে, তাহলে কি হলো, L3 তে আমি কাজ করতেছি, এজন্য L3 ড্যাশ দিয়ে নিলাম, দিয়ে কি করলাম এই লেখাটা লিখতে হবে। ঠিক আছে, এই লেখাটা আপনি যদি নাও লেখেন, মনে মনে করেন, তাও সমস্যা নাই। তো আপনি এই লেখাটা এখানে বসাইলেন, বসাই কি করবেন, এই কাজটাই তো করলেন। তো এই লেখাটার মানে কি, চোখ বন্ধ করে এই পদটা কি শূন্য। এরপরে দেখেন, এরপরে এখানে আমি কি করতেছি, প্রথম লাইনে কি করছি L2 থেকে L1 বাদ দিছি, তার মানে 3x2 থেকে যদি 2x2 বাদ দেই তাহলে কি হবে, তাহলে প্লাস x2 থাকতেছে, তাই না? 2 থেকে যদি 1 বাদ দেয় কি থাকে, শুধু x2 থাকে। তাহলে এই যে x2 দিয়ে যে শুরু হইলো, এর নিচে যে পদটা আসবে, ঠিক আছে, এই পদটাকেও শূন্য করে দিতে হবে। এখন এই ভাগ্যক্রমে এখানে আমি 3x, আচ্ছা এটা 3 না দিয়ে আমি এটা হচ্ছে এই যে শুধু x2 দিলাম। কি দিলাম? শুধু x2। তাহলে 3 নাম্বার লাইনে দেখেন, আচ্ছা এটা কি আসতেছে আসুক, এটা আমি পরে বলতেছি। তাহলে এখানে দেখেন, এখানে কি আসবে, এটাকে 3 নাম্বার লাইনটাকে আমি কত দ্বারা গুণ করছি 2 দ্বারা, তার মানে 2 দ্বারা গুণ করলে এখানে কি হচ্ছে 2x, আর প্রথমটাকে কি করছি 3 দ্বারা গুণ, তাহলে 3 3 9, তাহলে 9x থেকে যদি আমি 2x বাদ দেই তাহলে কত x থাকে, 9x থেকে 2x বাদ দিলে আমার থাকে 7x। ঠিক আছে, তো এই লাইনের লিডিং উপাদান কোনটা বলেন তো? এই যে x2 না? তার মানে পরবারে আবার ইচালন করবো, এভাবে সমাধান করব, তখন কি করতে হবে, এই পদটাকে শূন্য করতে হবে। ঠিক আছে, এইভাবে যতক্ষণ পর্যন্ত মানে লিডিং উপাদানের নিচের পদগুলা, লিডিং উপাদান যদি আমার x হয়, x এর নিচের পদটা অবশ্যই কি হবে, শূন্য হবে। এভাবে যতক্ষণ শূন্য হয় না ততক্ষণ আমাকে, 0 হতে হবে। হ্যাঁ, ততক্ষণ আমাকে কি করতে হবে, এভাবে কাজগুলো করতে হবে। আশা করি বুঝতে পারছেন। কাজ করে যেতে হবে। হ্যাঁ, আরো কোনো সমস্যা আছে? ভাইয়া ভালো হতো, জি জি, আবার বুঝলে ভালো হতো লাস্টের লাইনটা। আচ্ছা, অঙ্ক করার ক্ষেত্রে আমি আবার ভালো করে বুঝাবো। এখন শুধু এটা মনে রাখেন, যদি আমার এরকম থাকে x3 প্লাস x2 প্লাস x, তাহলে এর নিচের উপাদানগুলো কি হবে, শূন্য হবে। এটা হচ্ছে লিডিং উপাদান। ঠিক আছে, তো এখানে কি থাকবে, ধরেন যে এখানে একটা মান থাকলো, এটা কল কোনো কিছু থাকবে। ঠিক আছে, তো কি হবে, এটা হচ্ছে প্রথমবার ইচালন করার ক্ষেত্রে আমাকে এই আকারে নিয়ে আসতে হবে। এরপরে বারে দেখেন, এখানে ধরেন যে x2 আছে, x আছে ইকুয়াল 0 বা 0। ঠিক আছে, এরপরে বারে দেখেন এটা কি, এই লাইনের লিডিং উপাদান এটা, তার মানে আবার আমাকে ইচালন করতে হবে, করে এটাকে শূন্য করতে হবে। ঠিক আছে, তো এটাকে শূন্য করলে কি হবে, শূন্য করলে আমার এই যে পরের লাইনটা কি হচ্ছে, তাহলে এটা যদি শূন্য হয়ে যায়, ঠিক আছে, শূন্য হয়ে গেলে এটা থাকতেছে, তার মানে পরের বারে আমি কি দেখতেছি, এটার লিডিং উপাদান এইটা, এটার নিচের তো কোনো পদ নাই, তার মানে এটার নিচের গুলা কি ধরা যায়, শূন্যই ধরা যায়। তাহলে আকারটা আমাকে মানে এই আকারে নিয়ে আসতে হবে। এখন আপনার যদি একবার ইচালন করেই যদি আপনার কি আসে, যে এই আকারটা আসে, অর্থাৎ লিডিং উপাদানের নিচের উপাদানগুলো যদি শূন্য থাকে,
তাহলে ওটাই আপনার ইসালন আকারটা ওই পর্যন্ত স্টপ করে দিতে হবে। কারো কোনো প্রশ্ন আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। এখন দেখেন, এখন আপনি কখন কার সাথে বিয়োগ করবেন বা কোন লাইনের সাথে কাজ করবেন। প্রথমবার ইসালন করার ক্ষেত্রে আপনি L1 এর সাথে তুলনা করবেন। L1 এর সাথে তুলনা করবেন কার? L2 বা L3। প্রথমবার ইসালন করার ক্ষেত্রে দেখলেন যে আপনার আরো একবার ইসালন করতে হবে, সেক্ষেত্রে কি করবেন? L1 যে লাইনটা ঠিক থাকবে, L2 লাইনটা তো ঠিক থাকবে, L3 লাইনে কাজ করতে হবে আপনাকে। L3 কাজ করবেন, যখন L3 কাজ করবেন তখন কি করবেন? L2 এর সাথে আবার তুলনা করবেন। L2 মাইনাস কি L3 বা প্লাস L3 বা যে লাগে, বা 2L2 বা 3L3, ঠিক আছে? এইভাবে কি করতে হবে? আপনাকে কাজ করে শূন্য বানাইতে হবে। এখন আমরা অঙ্কগুলো করার ক্ষেত্রে বুঝতে পারবো আর কি। ভাইয়া জি, ভাইয়া আমি আমাদের যদি কাছে L3 শূন্য তে কাজ বানানো। করি তাহলে L3 থেকে কি L2 তে বা L1 এ যদি আমি কাজ করি তাহলে কি সমস্যা হবে? বুঝি নাই আরেকবার। মানে L3 তে কাজ করতেছি, এখন যদি আমি L3 থেকে L1 এ L2 কাজ এ করবে যদি কাজ না করি, মানে প্লাস মাইনাস না করে যদি L1 এ করি, তাহলে কি কোনো সমস্যা হবে? না, সমস্যা নাই, তবে এই চ্যাপ্টারটার ক্ষেত্রে ওই রকমও কিছু অঙ্ক পাবেন, ওগুলো আপনাকে মনে রাখতে হবে। ম্যাক্সিমাম অঙ্ক এইভাবে করা আছে আর কি, আর উত্তরটা এইভাবে মিলাইতে হবে, ঠিক আছে? হুম। মানে আমি আমার শুধু L1 বা L2 যেটা কি ইউজ করি হবে না? হবে, কিন্তু মানে ওই অঙ্কের উত্তরটা অনেক সময় মিলবে না আর কি, জটিল আকারে চলে যাবে, ঠিক আছে? তো ওই ওই রকম ও আকারের কিছু অঙ্ক ঠিক পাবেন, আছে। সে অঙ্কগুলো আপনাকে ওইভাবে মনে রাখতে হবে। ওই অঙ্কগুলো যেগুলো বেশি বেশি সালে আসছে ওইগুলো তো চেঞ্জ হয় না, ওইভাবেই আসে, তো ওই অঙ্কগুলোর ক্ষেত্রে একটু মনে রাখতে হবে। এখন দেখেন আমরা এই যে 1 নম্বর উদাহরণটা করি, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারবো এখন আর কি। তাহলে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে, এটাকে সমাধান করতে বলছে আমাদেরকে। তো সমাধান করার আমাদের হচ্ছে কিভাবে করব? প্রথম লাইন যা আছে তাই উঠাই নিলাম, এটা কি L1, ঠিক আছে? এখন কি করতে হবে আমাকে? এটা হচ্ছে লিডিং উপাদান, তো লিডিং উপাদানের নিচে কাউকে রাখা যাবে না, ঠিক আছে? এই যে আসনে বসছে এর নিচে কাউকে রাখা যাবে না, তাহলে এই দুটাকে শূন্য করতে হবে। শূন্য করার জন্য প্রথমে কি করতে হবে? এটা তাহলে L2, তাই না? এটা কি L2, তাহলে আমি কি করব? L2 ড্যাশে কাজ করব। এখন আপনার টার্গেট হবে এটাকে শূন্য করা। এখন এটাকে শূন্য করতে গিয়ে যদি আপনার সবগুলো উপাদান শূন্য হয়ে যায়, করার কিছু নাই, শূন্য হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার মেইন ফোকাস কি? একে শূন্য করতে হবে, যে কোনো ভাবে হোক একে শূন্য করে দিতেই হবে, ঠিক আছে? তো আমরা কি করব? একে শূন্য করব। কি করব? একে শূন্য করব। বারবার করে বলতেছি, না বুঝতে পারলে বারবার প্রশ্ন করবেন, আমার কোনো বিরক্তি নাই, কিন্তু ক্লাস শেষ হওয়ার পরে বলিয়েন না যে ভাইয়া বুঝি নাই, তাহলে কিন্তু মেজাজ গরম হয়ে যাবে। এখন দেখেন, তাহলে কি করব? এটাকে শূন্য করব। শূন্য করার জন্য কি করতে হবে? আমি বললাম যে L2 ড্যাশ, ঠিক আছে? L2 এ কাজ করতেছি, এই জন্য L2 ড্যাশ দিলাম। ইন্টারমিডিয়েটে আপনারা হচ্ছে ম্যাট্রিক্স করছিলেন এই আকারের, আর ড্যাশে কাজ করছিলেন, ঠিক আছে? মনে আছে হয়তো বা অনেকের, তো যাদের মনে নাই কোনো সমস্যা নাই, এখানে আমি নতুন করে করতেছি। তো L2 ড্যাশে কি করতেছি? যে এখানে -x1 দেওয়া আছে, আর উপরেরটা কি দেওয়া আছে বলেন তো? উপরেরটা x1। তো এই দুইটা জাস্ট আমরা সিম্পলি যোগ করলে কি হচ্ছে? x1, এখানে মাইনাস আছে, মাইনাস কি আছে? x1 আছে, তাই না? তো এই দুইটা সমীকরণকে কি যদি আমি করি? যোগ করি, অর্থাৎ L2 যোগ যদি L1 করি, তাহলে এটা কি হয়ে যায়? শূন্য হয়ে যাচ্ছে। যদি আপনি এখন এখানে যদি মাইনাস করেন, তাহলে এই মাইনাসের সাথে এটা তো গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে কি হবে না? প্লাস শূন্য হবে না। তাহলে আমরা কি করতে পারি? এই দুটাকে সিম্পলি যদি যোগ করে দেই, তাহলে কি হয়ে যাচ্ছে? এই পদটা শূন্য হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই পদটা কি শূন্য। আবার কি করতে হবে? এটাকেও শূন্য করতে হবে, কারণ কি? এর নিচের কোনো উপাদান রাখা যাবে না, শূন্য করে দিতে হবে। তাহলে এখানে 2x আছে, এখানে x আছে, তাহলে কি করতে হবে? আমি যদি L1 টাকে শুধু 2 দ্বারা গুণ করে দেই, আর এই L2 থেকে যদি বাদ দিয়ে দেই, তাহলে কি হবে? সরি, L2 না, L3, তাহলে এই পদটা শূন্য হয়ে যাচ্ছে, তাই না? তাহলে সেই কাজটা করা হয়েছে এখানে, যে L3 ইকুয়াল কি দিলাম? যে কি করতেছি? L3 মাইনাস 2L1, অর্থাৎ L1 টাকে যদি আমি 2 দ্বারা গুণ করি, তাহলে এখানে 2 হচ্ছে, আর এখানে 2x2 ছিল, তার মানে এটা 2 দ্বারা গুণ করলে 4x2 হচ্ছে, এটা পরে দেখতেছি। তাহলে কি হয়ে যাচ্ছে? এবার কি করতে হবে? এই দুটার কি করতে হবে? মাইনাস করতে হবে, মাইনাস করলে শূন্য, ঠিক আছে? মাইনাস ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন দেখেন, এখন ওই যে L1 টাকে 2 দ্বারা গুণ করতেছি, তার মানে এটাও 2 দ্বারা গুণ, এটাও 2 দ্বারা গুণ, পুরো লাইনটাকে 2 দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে এখানে দেখেন 2x2 আছে, কি আছে? 2x2 2 দ্বারা গুণ করলে কি হচ্ছে? এটা 4 হয়ে যাচ্ছে, অর্থাৎ 4x2। ফোর এক্স টু এখানেও কি আছে? 4x2। আবার আমরা কি করতেছি? ফোর এক্স 3 থেকে
এই যে L1টা কি করতেছি, বিয়োগ করতেছি। তার মানে এই বিয়োগ 4x2 করতেছি এবং এই 4x2 কি হয়ে গেল, বিয়োগ হয়ে গেলে কি হয়, এই মানটাও শূন্য হয়ে যায়, তাই না? 0 তাহলে শূন্য প্লাস কি, শূন্য। তো এই যে একটা ভাই বলছিলেন যে ভাইয়া যে শূন্য প্লাস শূন্য ইকুয়াল কোনো মান আসা সম্ভব, হয়েছে মান চলে আসছে, ঠিক আছে। এখন দেখেন এই যে 1, এই 1 কেও তো 2 দ্বারা গুণ করে দিতে হবে, তাহলে 2 দ্বারা গুণ করলে কত হবে, 2 হবে। কি করতেছি, 2 বিয়োগ করতেছি। কই থেকে বিয়োগ করতেছি, বিয়োগ L3 থেকে L1 বিয়োগ করতেছি। তাহলে 3 থেকে LC থেকে 2 থেকে বাদ L1 দিলে কত হয়, 1 হয়। তার মানে কি হইলো, শূন্য ইকুয়াল কি হইলো, 1 হইলো। তাহলে আমরা একটু আগেই সংজ্ঞা পড়লাম। একশনকে শূন্য বানাতে হবে, জি জি, একশনকে শূন্য বানাতে হবে। এতক্ষণ কি বললাম ভাইয়া, না বলেন আপনি কি বুঝলেন না সেটা বলেন, আর এতক্ষণ কি বুঝলেন সেটা একটু বলেন। না বুঝছি যা, কিন্তু আমার মনে হলো যে সম্পূর্ণ কাজে একশনটা শূন্য বানালে মানে অঙ্কটা ফিল আপ হয় আর কি। আপনাকে x1 না, মানে মূল বিষয় হচ্ছে এই যে প্রথম লাইনের প্রথম যে উপাদান, এই উপাদানের নিচের গুলাকে আপনাকে শূন্য করতে হবে। এখন এটাকে শূন্য করতে গিয়ে আমার এই উপাদানটাও কি হয়ে গেছে, একবারে শূন্য হয়ে গেছে। যদি এবার এই ইসালন আকারটা করার সময় এই উপাদানটা যদি শূন্য না হইতো, তাহলে আবার ইসালন করতে হইতো। ইসালন করে আমরা নেক্সট অঙ্কে পাবো, তখন এই পদটাকে শূন্য করতে হইতো। কারণ কি, এই পদের ক্ষেত্রে দেখেন শূন্য প্লাস এটার নিচে যদি আমার মান থাকে যাইতো, তাহলে এটার নিচে কি, এটা তো এই লাইনের লিডিং উপাদান, এটার নিচেরটাকেও শূন্য করতে হবে, একটু আগেই বললাম না। তো আমাকে এই লাইনটা প্রথমবার ইসালন করতে গিয়েই আমার পুরো লাইনটাই শূন্য হয়ে গেছে। বুঝতে পারছেন? জি ভাই। না বুঝতে পারলে বলেন, সমস্যা নাই, আবার বুঝাবো। দেখেন তাহলে কি হইলো, দেখেন যে শূন্য ইকুয়াল কোনো মান আসলো একটা, তাহলে এটা কি অসঙ্গত না? অসঙ্গত সংজ্ঞা থেকে কি দেখছি, যে শূন্য ইকুয়াল যদি কোনো মান আসে সেটা হচ্ছে 0 অসঙ্গত। equal to যে কোনো মান আর যদি এই যে অসঙ্গত হয়, তাহলে সেটার কি থাকে না, সমাধান থাকে না। প্রথমে সংজ্ঞা পড়লাম যে সমাধান নেই বা সমাধান বিদ্যমান নেই। সেক্ষেত্রে আকারটা কি হবে, যদি সমীকরণ জোটটাকে সমাধান করার পরে যদি অসঙ্গত হয়, তাহলে সেটার কি থাকে না, সমাধান থাকে না। সেই কথাটা এখন লিখে দিতে হবে, আর কোনো কাজ নেই। যে এখানে 0 ইকুয়াল সত্য নয়, সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান নেই। কারো কোনো বুঝতে অসুবিধা আছে? ভাইয়া 0 = 1 যে হয়েছে না, ওইটা আর একটু যদি একবার বলতেন। মানে 0 ইকুয়াল 1 কিভাবে হইলো? জি ভাইয়া। এটা তো ক্যালকুলেশন করে হইলো, কেবলই তো বললাম। খাতা আছে আপনার সাথে, খাতা আছে? জি ভাইয়া, খাতায় নোট করতেছি। হ্যাঁ, তাহলে বুঝলেন না কেন? এখানে দেখেন এই যে L3 এর এই লাইনটা তো প্রথমে শূন্যই হয়ে গেছে, তাই না? জি ভাইয়া। বুঝলেন নাই মনে হয়। দেখেন আমরা কি করতেছি, জি ভাইয়া, এই যে প্রথমটা শূন্য হয়েছে। আচ্ছা দ্বিতীয়টাও শূন্য হয়েছে কিভাবে, এই যেখানে 2x2 আছে, তো আবার L1টাকে তো 2 দ্বারা গুণ করতেছি, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে কত হয়, 4x হয়। তো 4x এর সাথে যদি আবার কি করতেছি, মাইনাস করতেছি, তার মানে 4x আর 4x2 কি হইলো, 0 হয়ে গেল না? জি জি আবার এখানে 1 আছে, জি তো ভাইয়া, এই 1 এর সাথে 2 গুণ করলে কত হয়, 2 হয়। 2 থেকে 3 বাদ দিলে কত হয়, 1 হয়। তার মানে 0 ওয়ান ইকুয়াল কি ওয়ান হইলো, 1 হইলো। ওয়ান। জি, জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে এই আকারে যদি কোনো অঙ্ক আসে, তাহলে সেটাকে কি বলবো আমরা, যে এর কোনো, এটা হচ্ছে সঙ্গত নয়, 0 ইকুয়াল 1 সত্য নয় বা সঙ্গত নয়, সমীকরণ জোটটা সঙ্গত নয়, সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান নেই। ঠিক আছে। 2 নাম্বার উদাহরণ, এটা 2006 সালে আসছিল। এই অঙ্কগুলো হচ্ছে খ বিভাগে আসে 3 মার্কের জন্য। দেখছেন কত সহজ অঙ্ক, মানে একবার আপনারা যারা দেখছেন এখন এই স্যালন বিষয়টা, তারা এখন নিজেরাই করতে পারবেন, অনেকগুলো অঙ্ক নিজেরাই করতে পারবেন। এখানে দেখেন আমাদেরকে এটা দেওয়া আছে, এটারও সমাধান করতে বলছে, তো এটারও আমরা একটু সমাধান করি। ভাইয়া আমাদেরকে তো বলছে, ভাইয়া আমাদেরকে তো বলছে যে 2014 সালের কোশ্চেন পড়ার জন্য, 14 পর থেকে। পড়বেন 2014 পর থেকে, যদি 2006 এর একটা প্রশ্ন ঢুকাই দেয় বা 1998 এর একটা প্রশ্ন ঢুকাই দেয়, তাহলে পারবেন? এই জন্য আপনার সময় আছে, প্র্যাকটিস করার সমস্যা নাই। তবে হচ্ছে 2014 সাল থেকে এই আপনাদের 2020 সাল পর্যন্ত প্র্যাকটিস করলে মোটামুটি 75% কমন পাবেন আর কি, বা তারও বেশিও পাইতে পারেন, অনেক আচ্ছা, সময় আরো বেশি পাইতে পারেন। তবে এগুলো প্র্যাকটিস করে রাখেন। জি ভাইয়া। ন্যাশনালে আচ্ছা ঠিক আসছে আছে। এরকম সব ধরনের অঙ্কই প্র্যাকটিস করে রাখবেন। 2001 সালে আসুক আর 1996 আসুক, আসতেই পারে। তো এখন আচ্ছা দেখেন ভাইয়া। আমরা এখন একটু আগে দেখলাম 2 চলকের ক্ষেত্রে, এখন আমরা দেখতেছি 3 চলকের ক্ষেত্রে। ঠিক আছে।
তো এটাতে দেখেন আমাদের সমীকরণ জোট দেওয়া আছে, এটাকে সমাধান করব। তো সমাধান করব কি দিয়ে? ইসেলন আকার দিয়ে। ইসেলন পদ্ধতির নিয়ম কি? প্রথম লাইনটা যা আছে তাই রাখবো, ঠিক আছে। এরপরে কি করব আমরা? এরপরে এই যে প্রথম যে উপাদান, এটাকে বদলেছি কি ল্যাডিং উপাদান, এর নিচে যত উপাদান আছে সবগুলাকে শূন্য করতে হবে। এখন শূন্য করার জন্য আমাকে চুরি ডাকাতি যা করা লাগে সবই করতে হবে। এখন দেখেন এখানে 3x1 আছে, তাই না? এর পরের উপাদান গুলা কি আছে বা কি হবে, শূন্য হবে কিনা, বা এখানে এক্স আছে, এখান থেকে এক্স থেকে যদি 100 হয়ে যায়, তারপরে আমাদের কি ওটা দেখার কোনো বিষয় নাই। আমাদেরকে মূল যেটা দেখতে হবে সেটা কি? সেটা হচ্ছে নিচের উপাদানটা শূন্য হচ্ছে কিনা। আমার হচ্ছে মেইন ফোকাস হচ্ছে এর ইমিডিয়েট নিচের যে উপাদান এটা শূন্য হচ্ছে কিনা। একে আমাকে যে কোনো ভাবে শূন্য করতে হবে। এখন একে শূন্য করতে গিয়ে বাকিগুলা কি হচ্ছে না হচ্ছে সেটা আমার দেখার কি দরকার নাই। তাহলে কি বললাম যে এইটার নিচের উপাদানগুলোকে শূন্য করতে হবে। তাহলে এখানে 3x1 আছে, এখানে x1 আছে। তাহলে একজন বলেন এখানে আমাকে কি করতে হবে? এখানে যদি আমি এটা দিয়ে গুণ করতে হবে। 3 দ্বারা গুণ করে যদি বিয়োগ করে দেই লিডিং তাহলে উপাদানকে বিয়োগ 3 করতে দ্বারা হবে। গুণ করে সেখান থেকে বিয়োগ করে ওকে, দিতে হবে। তাহলে কি হইলো? এই উপাদানটা শূন্য হয়ে গেল, তাই না? এখন দেখেন তাহলে 3 দ্বারা গুণ করতেছি কয় নাম্বার লাইনকে? 1 নাম্বার লাইনকে। তাহলে এখানে 2x2 আছে, তাহলে 3 দ্বারা গুণ করলে কি হলো? এটা 6x2। আর এখানে কি আছে? 6x2 ওকে, কথা বলার দরকার নেই, এখন শুধু দেখেন। আর এখানে কি আছে? এখানে -x2 আছে, তাই না? আবার কি করতেছি আমি? এই যে 2 থেকে L1 কি করতেছি? বিয়োগ করতেছি, তাই না? তাহলে এই 6x2 টা কি হয়ে গেল? প্লাস থেকে মাইনাস হয়ে গেল, কারণ মাইনাস কি করতেছি? 3L1 করতেছি। তাহলে কি হইলো? -6x2। আর এখানে একটা কি আছে? -x2 আছে। তাহলে -x2 সাথে 6x2 যোগ এবার বিয়োগ করলে কত হবে? 7x2। আশা করি বুঝতে পারছেন। 7x2 এরপরে দেখেন এটাকেও কি করতেছি? -3 দ্বারা গুণ করতেছি, তাই না? তাহলে কি হলো? মাইনাস, আর এখানে একটা মাইনাস আছে, তার মানে কত হলো? +9x3 হইলো। আর এখানে কি আছে? এখানে আছে -4x3। তাহলে এখন এগুলা যদি আমরা করি তাহলে 9 থেকে যদি এই যে 4x3 যদি বাদ দেই তাহলে কত হয়? ও সরি, তৃতীয় লাইনে কেন গেছি? দ্বিতীয় লাইনে কাজ করতেছি। সেকেন্ড লাইন। হ্যাঁ, তাহলে এই যে 2 এবং 9 যোগ করলে কত হচ্ছে? 11, তাই না? বুঝতে পারছেন কিনা? এই যে এখানে কিন্তু মাইনাস আছে, আমি একসাথে মাইনাস করে নিছি, মানে মাইনাস এবং -3 গুণ করলে কত হচ্ছে? +9x3। এটার সাথে যদি 2x3 যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 11x3। কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে বলেন। এগুলা কিন্তু জাস্ট ক্যালকুলেশন, জি আর না কিছু ভাইয়া। না। এরপরে দেখেন এখানে -1 আছে, কয় দ্বারা গুণ করতেছি? 3 দ্বারা, তাই না? তাহলে এই যে -3 দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে কত হয়? 3 হয়। আর এই 7, তাহলে 7 আর 3 যোগ করলে কত হয়? 10 হয়। এই যে লাইনটা। এখন দেখেন এই যে এই লাইনটা যারা লিখবে বাকিগুলা তো সিম্পলি শুধু যোগ বিয়োগ, আর কোনো কাজ নাই। তাহলে বাকিগুলো আপনারা নিজেরাই পারেন। এখন এই পাশে যে লেখা আছে L3 তে কি কাজ করতে হবে? কারো যেন নয়েজ আসতেছে, একটু মিউট করে নেন। এখানে দেখেন 5x1 আছে আর এখানে x1 আছে। তাহলে এই উপাদানটাকে কি করতে হবে? আমাকে শূন্য করতে হবে, ঠিক আছে? তো এটাকে যদি আমি শূন্য করতে যাই তাহলে কি করতে হবে? অবশ্যই 1 নাম্বার লাইনকে 5 দ্বারা গুণ করতে হবে, গুণ করে বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে এই উপাদানটা কি হবে? শূন্য হবে। সেটাই করা হয়েছে এখানে। L3 - 5L1, তাহলে এটা শূন্য হয়ে গেল। ওকে, তো 5 দ্বারা যেহেতু এটাকে গুণ করতেছি এবং বিয়োগ করতেছি, তার মানে এটা কত হবে? তাহলে 2 আছে, তাহলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস কত হবে? 10x2। আর এখানে কত আছে? এখানে 3x2 আছে। তাহলে 10x2 থেকে যদি 3x2 বাদ দেই তাহলে কত হবে? -x2 হবে। এখানে কি এই যে 10 এর আগে মাইনাস আছে, যে কারণে এখানে কি হবে? মাইনাস হবে, ঠিক আছে? এখন এটাকে কি করতেছি? আমি -5 দ্বারা গুণ করতেছি, তাহলে এটা 3 আছে, তাহলে -5 দ্বারা গুণ করলে কত হবে? মাইনাস মাইনাসে প্লাস, আর 3 পাঁচে কত? 15x3, তাই না? তাহলে 15x3 যদি হয়, আর এখানে কত আছে? এখানে আছে -4x3। তাহলে 15 থেকে যদি 4 বাদ দেই তাহলে কত হয় আমাদের? 11x3, ঠিক আছে? এখন এখানে দেখেন এখানেও কি করতেছি? -5 দ্বারা গুণ করতেছি, তার মাইনাস মাইনাসে প্লাস, 5 একে 5, তাহলে 5 5 আর 2 যোগ করলে কত হয়? 7 হয়, তাই না? তাহলে এখানে আমাদের কি হইলো? আমাদের এই যে -1, 10 এবং কি 7, এই কটা লাইনের কারো কোনো সমস্যা না থাকারই কথা। এখন দেখেন যদি বাই চান্স কথার কথা আসবে এই ধরনের অঙ্ক পাবো, এই যে এখানে দেখেন -7x
টু প্লাস 11x3 এই দুটা লাইন কিন্তু একই এখানকার, কিন্তু এই পাশে কিন্তু মিল নাই। যদি এটা 7 এর পরিবর্তে কোনোভাবে যদি 10 হইতো তাহলে আমরা কি করতে পারতাম, যে কোনো একটা লাইনকে বাদ দিতে পারতাম আর কি। ইসালের নিয়ম এটা, যে যদি দুইটা লাইন বা তিনটা লাইন একই থাকে তাহলে একটা লাইন নিব, বাকিগুলোকে বাদ দিয়ে দিব। ঠিক আছে, ওই ধরনের অঙ্ক পরে আসবে। তাহলে এখানে এখন দেখেন আমি একবার ইসালন করলাম, একবার ইসালন করে আমার এই আকারটা আসলো। এই আকারটা আসে কি হয়েছে, এই দ্বিতীয় লাইনের প্রথম লাইনের লেডিং উপাদান এটা, এটা সবকিছু শূন্য। ঠিক আছে, এটা দ্বিতীয় লাইনের লেডিং উপাদান এটা, কিন্তু এর নিচের উপাদান শূন্য না। তাহলে আমাকে কি করতে হবে, আবার একে আবার শূন্য করতে হবে, তাই না? এখন আমাকে এটাকে কি করতে হবে, আবার শূন্য করতে হবে। শূন্য করার জন্য কি করতে হবে, আবার এসালন করব, যেভাবে করলাম ওই আকারে আবার কি করব, আরো একবার সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখেন প্রথম লাইন যা আছে তাই উঠাবো, দ্বিতীয় লাইন যা আছে তাই উঠাবো। তৃতীয় লাইন কি করতে হবে, এই দুটা যদি এখানেও -7x2 এখানেও -7x2, এই দুটাকে যদি আমরা কি করি, বিয়োগ করে দেই, তাহলে বিয়োগ বিয়োগ কি হয়, একটা প্লাস হয়ে যাবে, তাই না? প্লাস হয়ে গেলে একটা কি হবে, প্লাস হয়ে এই যাবে দুটা কাটা শূন্য, তার মানে জিরো। শূন্য হয়ে গেল। তো এখানেও কি একই জিনিস আছে, তো বিয়োগ যদি করি তাহলে এখানে প্লাস আর এখানে কি মাইনাস, তার মানে এটাও কি কাটা, অর্থাৎ শূন্য। তাহলে শূন্য ইকুয়াল কি হবে, আমরা কি করতেছি জানো, এই যে কি বললাম, দ্বিতীয় স্টেপে কি করব, আমরা L2 এর সাথে তুলনা করব। তাহলে L3 মাইনাস কি করছি, L2 করছি। তো L2 মানে L2 এর আগে কি আছে, মাইনাস আছে, তাই না? তাহলে কি হলো, -10 থেকে যদি 7 বাদ দেই তাহলে কত হয়, -3 হয়। তাহলে এটাও কি হলো, 0 ইকুয়াল -3 হইলো। তার মানে এটাও কি সত্য নয়, এর কোনো সমাধান বিদ্যমান আছে। অসঙ্গত। কি খুব কঠিন লাগতেছে অঙ্কগুলা? না না ভাইয়া, ভাই, ইজি সহজ আছে। লাগতেছে। ওকে, আমরা না ভাইয়া, প্রথমে দুইটা চলকের ক্ষেত্রে দেখলাম, এরপরে তিনটা চলকের ক্ষেত্রে দেখলাম, এবার হচ্ছে একটু চারটা চলকের ক্ষেত্রে দেখি। ঠিক আছে, তো এই চারটা ভাইয়া এখানে যে সেকেন্ড ব্র্যাকেট আছে একবার বাঁ পাশে দেয়া, এটা কি আমার ইচ্ছা মতো আমি দিতে পারবো? বুঝি নাই, আরেকবার। সমীকরণ জুড়ে জি, সমীকরণ জুড়ে ভাইয়া, সেকেন্ড ব্র্যাকেট। সমীকরণ সেকেন্ড ব্র্যাকেটটা যে দেয়া একবার ডান পাশে দেয়া একবার বাঁ পাশে দেয়া, এই যেভাবে আছে ওইভাবে আপনার দিতে ইচ্ছা, হবে আপনি নাকি এই আমার পাশেও ইচ্ছা দিতে মতো? পারেন বা এই পাশেও দিতে পারেন, একই কথা। আর ভাইয়া এটা কি কোনো নির্দিষ্ট নাম আছে? কোনটার, সেকেন্ড ব্র্যাকেটের? জি জি। সেকেন্ড ব্র্যাকেট তো কোনো নাম নাই, এটা সেকেন্ড ব্র্যাকেটই। আর এটার নাম হচ্ছে ইচালন চিহ্ন, ইচালন। ইচালন চিহ্ন। ঠিক আছে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকারই কথা। অনেক বড় একটা উদাহরণ, এটাতে আমি অত ভালো করে বলবো না, শুধু দেখাই যাব সিস্টেম গুলা। এখানে সবকিছু নোট করা আছে। আপনারা কি করবেন, আপনারা হচ্ছে নোট তো দিয়ে দিব, ক্যালকুলেশন গুলো আপনারা নিজেরা করবেন। তো এই যে যেটা বলছিলাম যে কিছু অঙ্ক পাবেন যে ব্যতিক্রমের, ওগুলা একটু আপনাদেরকে মাথায় মনে রাখতে হবে আর কি। এই অঙ্কটার ক্ষেত্রেই দেখেন, এটাকে সাজাই নিয়ে করতে হবে। এই অঙ্কটার ক্ষেত্রে এখন বলবেন যে ভাইয়া এইভাবে যদি কোনো অঙ্ক যদি হঠাৎ করে আসে, তাহলে এই যে নিয়মটা দেখতেছেন ওই নিয়মেই করবেন। তবে হঠাৎ করে আসে না আর কি অঙ্ক, যেগুলা আসে এগুলোর মধ্যে থেকে আসলে এইভাবেই আসবে আর কি। ঠিক আছে, তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখেন যে সমীকরণ জোট একটা দেওয়া আছে, চারটা চলকের চারটা সমীকরণ দেওয়া আছে। এখান থেকে আমাকে প্রথমে এই যে ইসালন চিহ্নটা দিয়ে নিলাম, নিয়ে এখান থেকে একটু কি করছি, এই যে তৃতীয় যে লাইনটা, 5 নাম্বার লাইন। আচ্ছা, হঠাৎ করে এটা কাজ করতেছে না কেন? ওকে, এখানে দেখেন তৃতীয় লাইনটাকে প্রথম লাইনে নিয়েছি। এখানে এই যে দেখেন তৃতীয় লাইনটা কি নিয়েছি, প্রথম লাইনটা যা আছে তাই। মানে ইসালন পদ্ধতিতে এটাও করা যায়, যে কোনো লাইন নিচে উপরে মানে অঙ্ক করার সুবিধার জন্য নেওয়া যায়। ঠিক আছে, নিলাম। আর এই যে প্রথম যে লাইনটা আছে সেটাকে তৃতীয় লাইনে ঢুকাই দিলাম। আপনি লেখাটা এইভাবে এখানে লিখে দিতে পারেন চাইলে, যে L3 ঠিক কোথায় গেছে, L1 এ গেছে, এবং L1টা কোথায় আসছে, এল ও সরি L1টা আসছে L3 তে। ঠিক আছে, এভাবে একবার নিয়ে নিলাম, নিয়ে এরপরে আমরা হচ্ছে কাজ শুরু করব। তো অঙ্কগুলা দুই একবার প্র্যাকটিস করলে আপনাদের এগুলা কিন্তু মাথায় গেঁথে যাবে, খুব কঠিন না। এখন দেখেন
শুধু জাস্ট একটু সাজাই নিয়ে কাজ শুরু করতেছি। তো এখানে প্রথম যে লাইনটা করে নিলাম ওই লাইনটাই লিখলাম। এখন আমাকে কি করতে হবে, এই যে এটা হচ্ছে লিডিং উপাদান, এটা কি লিডিং উপাদান, এর নিচে যতগুলা পদ আছে সবগুলাকে কি করতে হবে, আমাকে শূন্য করতে হবে। শূন্য করতে গেলে কি করতে হবে, 1 নাম্বার লাইনের সাথে আমি তুলনা করব। তো দেখেন শূন্য করতেছি, এখানে 3x আছে, এখানে কি আছে, শুধু x আছে, তার মানে 1 নাম্বার লাইনটাকে আমাকে 3 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে 3 দ্বারা গুণ করে দিলাম এবং কি করতেছি, মাইনাস করে দিতে হবে, তাই না? এখানে দেখেন এই দুটা যোগ আছে, তার মানে মাইনাস করতে হবে। তাহলে প্রথম লাইনটাকে যদি আমি 3 দ্বারা গুণ করে দেই এবং মাইনাস করি, তাহলে এই পদটা শূন্য হয়ে যাচ্ছে, শূন্য হয়ে গেল। এটাকে কি করতেছি, -3 দ্বারা গুণ করতেছি, তাহলে কি হইলো, -6y। এবং এখানে কি আছে, 4y আছে, তাহলে -6y থেকে যদি 4y বাদ দেই তাহলে কি থাকে, -2y থাকে। এরপর এটাকেও কি করতেছি, -3 দ্বারা গুণ করতেছি, তাহলে 3 আসছে কত, 24। তাহলে কত হচ্ছে, -24। আচ্ছা, ক্লাসটা আবার শেষ হবে, সমস্যা নাই, আমাদের এই পার্টটা মোটামুটি শেষ। তো -24 থেকে যদি আমি কি করি, এই যে 2z যদি বাদ দেই, তাহলে এই 24 থেকে 2 বাদ দিলে কত থাকে, 22z, তাই না? একই ভাবে এগুলো যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের লাইনগুলো কি আসবে, এরকম আসবে। এখানে সব লিখে দেওয়া আছে, ক্যালকুলেশনও করা আছে, এগুলাকে আবার বুঝাইতে হবে, বলেন? এই পিডিএফটা তো আপনাদেরকে দিয়ে, না আর এই পাশে না সব না ভাইয়া ভাইয়া ঠিক আছে। কি কাজ করছি কি কাজ করছি না করছি সবকিছু এখানে দেয়াই ভাইয়া দেওয়া একটা আছে। প্রশ্ন ছিল, জি বলেন। উপরে যে লাইন যে চেঞ্জ করছেন, 1 নাম্বার লাইন 3-এ নিছেন, 3-এরটা 1-এ নিছেন, এটার কারণটা কি? ওই যে অঙ্কটা সহজে করার জন্য। ও মানে এই লাইনটা না নিলেও সমস্যা নাই? সমস্যা নাই, অঙ্কটা জটিল হয়ে যাবে, বড় হয়ে যাবে, মানে অনেকগুলা ক্যালকুলেশন করতে আচ্ছা, হবে, এই জন্য 3টা লাইনে যে লাইন যে কোনো জায়গায় দিলেই হবে। আমরা চাইলে কি উপরে হ্যাঁ, উপরে দিলেও সমস্যা নাই, মানে এই স্যালন চিহ্নটা দিলেই হবে আর কি। আপনি যদি হ্যাঁ, আপনি আপনি যদি এই কথাগুলো নাও লেখেন, শুধু জাস্ট ইসালন চিহ্নটা দেন আর এইভাবে কাজ করেন, তারপরে কোনো সমস্যা নাই। বইয়ে দেখবেন অনেক অঙ্ক আছে যেগুলো শুধু এগুলা কি লিখছে, কিভাবে এগুলা সমাধান করছে, কিছুই দেওয়া নাই, শুধু ইসালন চিহ্নটা দিয়ে রাখছে। বুঝতে পারছেন? আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে, ভাইয়া যে লেখাগুলা কি ম্যাথের বাম পাশে লিখবো না ডান পাশে? বাম পাশেই লিখবেন আর কি, বাম পাশে হচ্ছে জায়গা ভালো থাকে আর কি লেখার জন্য। এই পাশে যদি ব্র্যাকেট দিয়ে এই পাশে করতে চান সমস্যা নাই, তবে এই পাশে করাটাই ভালো আর কি। ঠিক আছে, তাহলে কি সেকেন্ড পার্টে কি আজকে যাব? এই অঙ্ক এগুলাই। না ভাইয়া আজকে আর না ভাইয়া। জি জি, এই দেখেন এটাও কি আসছে, এটাও আসছে হচ্ছে 0 + 0 + 0 = কি 9, তার মানে ওটাও কি অসঙ্গত, এর কোনো সমাধান নাই। ঠিক আছে, অসঙ্গত। আর আমরা দেখবো এই যে সমাধান নেই এটার, তো দেখাইছি, এটা আজকেই দেখলাম। সেকেন্ড স্টেপে আমরা দেখবো একক বা অনন্য সমাধান কিভাবে বের করব, একাধিক সমাধান কিভাবে হবে, এবং এইগুলা থেকে কিন্তু হচ্ছে বড় প্রশ্ন হয়। ঠিক আছে, এই যে 27 থেকে বাকি যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো বড় অঙ্ক। আর এখানে কত নাম্বার পর্যন্ত, মানে এই নিয়মের যতগুলো অঙ্ক পাবেন আপনারা সবগুলাই করবেন, আর পিডিএফটা তো সম্পূর্ণটা দিয়ে দিব, সম্পূর্ণটা করা আছে, কিভাবে কি কাজ করা আছে এগুলো সম্পূর্ণটা দেখবেন, একটু প্রয়োজনে খাতায় নোট করে রাখবেন এখন থেকেই। আর যখন আমি আবার দেখাবো তখন এগুলো বুঝতে পারবেন আর কি, কোন লাইনটা কিভাবে হইলো, তাহলে আপনার চ্যাপ্টারটা একবারে সুন্দরভাবে শেষ হয়ে যাবে। ঠিক আছে, ক্লাস কেমন লাগতেছে না লাগতেছে, কারো কোনো শুনি একটু আপনাদের কথাবার্তা। এই যে এই ক্লাসে কার যেন খুবই নয়েজ আসতেছে, তো আপনি মিউট করেন। ভাইয়া একটু মিউট করেন না ভাই, সবাই যদি একসাথে করে কেমনে হবে? আচ্ছা, এই যে আপনাদেরকে প্রথম থেকে যেটা বলছিলাম যে আপনার ম্যাথ ডিপার্টমেন্টে দেখবেন যে 100 জন বন্ধু জয়েন হয়েছে, কিন্তু এদের মধ্যে পাশ করবে কতজন জানেন? ভালোভাবে পাশ করবে 20 জন। এই 20 জনের মানে এই
সেকেন্ড ইয়ারে গিয়ে ফার্স্ট ইয়ার কোন সাবজেক্টে ইমপ্রুভ বা গ্রেড উন্নয়নের জন্য পরীক্ষা দিতে হবে না। 20 জনটা মনে হয় বেশি হয়ে গেল, 15 থেকে 20 জন বলা যেতে পারে আর কি, সর্বোচ্চ গেলে 20 জন। যেমন এই গ্রুপটাতে জয়েন হয়েছে 100 জন, কিন্তু 2 দিন ক্লাসে টিকছে কতজন? 32 জন দেখলাম আজকে সর্বোচ্চ ক্লাস করলো। ঠিক আছে, মানে এই ম্যাথ ডিপার্টমেন্টটা এইরকমই। আর একটা বারবার করে বলতেছি, আপনি যদি ফার্স্ট ইয়ারে ভালো রেজাল্ট না করতে পারেন, এই জীবনেও আর ভালো রেজাল্ট করতে পারবেন না, সম্ভব না। কারণ সেকেন্ড ইয়ারে গিয়ে ফার্স্ট ইয়ারের টানা বেরোন শুরু হবে, সেকেন্ড ইয়ার সাবজেক্ট আছে। আবার থার্ড ইয়ারে যখন উঠবেন তখন ফার্স্ট ইয়ারের গ্যাপ, সেকেন্ড ইয়ারের গ্যাপ, থার্ড ইয়ারে তো আছেই প্যারা। আমার কাছে এমনও স্টুডেন্ট কোর্স কিনছে আমাদের যারা থার্ড ইয়ারে আমাদের পড়তেছে। সিজিপিএ জি, আপনাদের আমাদের হচ্ছে হচ্ছে যে ফার্স্ট ফোর ইয়ার থার্ড ইয়ার মানে কি এক হবে? এটা হচ্ছে 4 এর ভিতর আপনার হচ্ছে এই সবগুলাই একসাথে কাউন্ট হবে আর কি। ফোর্থ ইয়ারে যখন সার্টিফিকেট পাবেন সবগুলাই ইয়ারের সিজিপিএ একসাথে যোগ হবে। আপনি যদি যারা ইমপ্রুভ দেয় তাদেরটাও যোগ হয়। সব যোগ হবে, মানে আপনাকে 4 বছরের মধ্যে রেজাল্ট করতে হবে আর কি, যেটা হবে সেটাই। এটাকে বলা হয় গ্রেড উন্নয়ন আর কি। আপনি প্রথমবারে মনে করেন যে ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়ে আপনি মনে করেন যে 3.00 পাইছেন, 3.00 পাওয়াটা কিন্তু এনাফ, ফার্স্ট ক্লাস। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ফার্স্ট ক্লাস। আপনি 3.50 পান, 3.80 পান, সমস্যা নাই, সবগুলাকে ফার্স্ট ক্লাসই বলা হচ্ছে। আপনি যদি মনে করেন যে আমি হচ্ছে নেক্সট পরীক্ষা দিয়ে আরেকটু রেজাল্টটা আগাই নেব, সেক্ষেত্রে আবার আপনি যখন আবার ইমপ্রুভ দিবেন, সেক্ষেত্রে আপনার কোনো সাবজেক্টে B+ এর উপর পাবেন না আর কি। মানে সর্বোচ্চ আপনি যদি গ্রেড উন্নয়ন পরীক্ষা দেন ওই সাবজেক্টে B+ পাবেন। ঠিক আছে, B+টা 3 পয়েন্টই বলা যায়। তো এই জন্য প্রথম থেকে ভালোভাবে পড়াশোনা করেন। যাদের অনেকের মনে করেন যে 2.75 আসলো, ঠিক আছে, কিছু সাবজেক্ট খারাপ করছে, ও তো যদি পরীক্ষা দিয়ে B+ নিয়ে আসতে পারে, তাহলে ফার্স্ট ইয়ারের রেজাল্টটা কিন্তু 3.00 হয়ে থাকলো বা 3.25 হয়ে থাকলো। ঠিক আছে, এইভাবে 4 বছরই আপনি পরীক্ষা দিতে পারবেন আর কি। তবে এই মানে অনেক সময় সিস্টেম আলাদা করে তো, এবং একটা সাবজেক্টে সর্বোচ্চ আপনি হচ্ছে 2 বার ইমপ্রুভ দিতে পারবেন গ্রেড উন্নয়নের জন্য। আর যদি বারবার করে ফেল করেন, এটা আপনাকে 4 বছরের মধ্যে এটা হচ্ছে ফেলটা পাস করে নিতে হবে আর কি। আপনি ফার্স্ট ইয়ারে ফেল করেছেন সাবজেক্টে, সমস্যা নাই, প্রমোটেড হয়ে সেকেন্ড ইয়ারে উঠছেন, আবার সেকেন্ড ইয়ারে উঠে ফার্স্ট ইয়ার ওই সাবজেক্টে আবার ফেল করছেন, আবার আপনি থার্ড ইয়ারে গিয়ে ওইটা পরীক্ষা দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আপনার যে সেশন, এই সেশনের ভিতর আপনাকে পাস করতে হবে। যদি পাস না করেন, এভাবে চলতেই থাকে, তাহলে আপনি আর হচ্ছে অনার্সের সার্টিফিকেট পাবেন না, ডিগ্রি সার্টিফিকেট পাবেন। তখন সার্টিফিকেট পাবেন কিন্তু লেখা থাকবে ডিগ্রি পাস, অনার্স পাস না। ঠিক আছে, অনেকেই অনেক ভালো পড়াশোনা করতেছে, আপনারাও করেন। ঠিক আছে, অনেক পরে আপনারা লিনিয়ার শুরু করছেন। আমাদের আরো 2টা কোর্স চলতেছে, ফান্ডামেন্টাল এবং ক্যালকুলাস, ওখানেও নিউ ফার্স্ট ইয়াররা। আচ্ছা ভাইয়া, প্রমোটেড না মানে কি ফার্স্ট ইয়ারে আবার পড়ালেখা করা লাগবে? জি জি, মানে যদি প্রমোটেড না লিখে দেই তখন কি আবার ফার্স্ট ইয়ারের পড়াগুলো পড়া লাগবে নাকি বলতেছি? আপনি যদি প্রমোটেড না হন তাহলে আপনাকে ওই সাবজেক্ট সবগুলা বিষয়ে আবার পরীক্ষা দিতে হবে, যেগুলা মানে প্রমোটেড হওয়ার শর্ত হচ্ছে ও, তৃতীয় বিষয়ে আপনাকে 3টা সাবজেক্টে পাস করতে হবে। ঠিক আছে, 3টা সাবজেক্টে পাস করলে আপনাকে সেকেন্ড ইয়ারে তুলে দেওয়া হবে। বাকি সাবজেক্টগুলো যদি ফেল করেন, সেকেন্ড ইয়ারে উঠে আপনি বাকি সাবজেক্টগুলো আবার প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারবেন। আর আপনি প্রিপারেশন ভাইয়া মেজর আর নন মেজর তিনটা? সব মিলাই 3টা, প্র্যাকটিক্যাল ছাড়া। ও আচ্ছা, ঠিক আছে। জি, পড়াশোনা করেন এখন থেকে সবগুলো। ভাইয়া আজকের মতো আমাদের ক্লাস শেষ। জি ইনশাআল্লাহ। জি, কে যেন কি বললেন? ভাইয়া আজকের মতো কি আমাদের ক্লাস শেষ? হ্যাঁ, ক্লাস শেষ, এই 1 মিনিট পরে আমাদের ক্লাসটা কেটে যাবে। এই কিছুক্ষণ পর নাস্তা দিবে। আর নোটটা আমি হচ্ছে পিডিএফ লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। টেলিগ্রাম যাদের নাই, টেলিগ্রাম ইনস্টল করে নেন, টেলিগ্রাম লিংক দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। জি জি, বলেন ভাইয়া, বুঝতে পারিনি, আপনার নেট প্রবলেম ছিল মনে হয়। চ্যাটে লিখে দেন, আপনার কথা আসতেছে না।
ভাই গতবারের মতো পিডিএফ দিবেন না? এই পিডিএফটাই তো টেলিগ্রামে দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে, ওখান থেকে ডাউনলোড করবেন। হ্যাঁ, যতটুকু পড়াইলেন এগুলা কি হোমওয়ার্ক আপনাকে দেখাইতে হবে? অবশ্যই, যারা নোট করবেন না তারা নেক্সট ক্লাসের কোনো লিঙ্কই পাবেন না। এবার তো দিয়ে দিলাম গ্রুপে, ঠিক আছে? তাহলে ঠিক আছে তো ভাইয়া। টেলিগ্রাম, সবাই টেলিগ্রাম ডাউনলোড করো। টেলিগ্রাম ডাউনলোড করা ফরজ। আচ্ছা, এই যে বলছে যে নোট চ্যাপ্টার শেষ হওয়ার পর করব না, আপনি প্রয়োজনে এই যতটুকু পড়াইলাম অতটুকু করবেন, প্লাস যে পরিমাণ নোট দিয়েছি সম্পূর্ণটা করতে পারলে ভালো। আমি তো বললাম যে পরে আবার বোঝাবো নেক্সট ক্লাসে, শুধু খাতায় করা থাকে। ভাইয়া সত্যি এটা কি এল নাকি এল দ্বারা কি বুঝছো? এলটা বোঝাচ্ছি, এখন বোঝাবো এলটা। আচ্ছা, তাহলে কি বলছিলাম যে এগুলাকে কি বললাম, কি বলতে পারি আমরা, লাইনও বলতে পারি অথবা সারিও বলতে পারি। তো লাইনের থেকে আমরা হচ্ছে সংক্ষেপে লিখবো, প্রথমটাকে লিখবো L1, দ্বিতীয়টাকে বলবো L2, তৃতীয়টাকে বলবো কি L3। তো যখন সমাধান করব তখন আমাদের প্রথম যে লাইনটা থাকবে বা সারি, এটা হচ্ছে যা আছে তাই থাকবে, ঠিক আছে? যেমন এখানে আমি একটু করি, ঠিক আছে? তাহলে প্রথম যেটা আছে যা আছে তাই আমি ওঠাই নেই, +3x2 + x ইকুয়াল হচ্ছে কি 0। এখন দেখেন কি করতে হবে, কি বললাম যে এই যে লাইনটা আমরা উঠাইছি প্রথমটা, এখন এটার নিচে তো আরো লাইন আছে তাই না? তো এখানে এই উপাদানটা শুরু হয়েছে না এই উপাদানটা দ্বারা, এই উপাদানের নিচে যে যতগুলা লাইন থাকবে বা যতগুলো উপাদান থাকবে সবগুলাকে শূন্য করতে হবে আর কি। তো শূন্য করার জন্য এখন কি করতে হবে, এই যে এখানে দেখেন আমরা প্রথম লাইনটার সাথে বাকি সবগুলো তুলনা করে শূন্য করব। তো এটাকে কি বলতেছি আমরা, দ্বিতীয় লাইন। তো আমি যদি এটাকে L2 দেই, L2 ড্যাশ মানে কি L2 লাইনে কাজ করতেছি, কি কাজ করতেছি যে L2 থেকে যদি আমি L1 বাদ দেই, L2 মাইনাস কি L1, তাহলে এই প্রথম পদটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। কিভাবে, এখানেও 2x1 আছে, এখানেও 2x1 আছে, তাহলে কি হচ্ছে L2 এর প্রথম পদটা কি যে 2x1, আর L1 এর প্রথম পদটা কি 2x1, তাহলে এটা ইকুয়াল কি হয়ে গেল, 2x1 শূন্য হয়ে গেছে। 0। আচ্ছা, শূন্য হয়ে গেছে কিনা, তার মানে এই প্রথম উপাদানটা কি হলো, শূন্য হয়ে গেল। আমাকে এবার এই উপাদানটাকেও শূন্য করতে হবে, ঠিক আছে? এই যে এই চিহ্নটা যে দিলাম, এই চিহ্নটার নাম হচ্ছে কি ইচালন চিহ্ন। কি চিহ্ন? এই চিহ্নটার নামই হচ্ছে ইচালন চিহ্ন। তো এখন কি করতে হবে, আমাকে কি বললাম যে এই যে পদটা আছে, এই পদটার নিচে যতগুলা পদ থাকবে সবগুলাকে শূন্য করে দিতে হবে, অর্থাৎ এটাকে আমি বলতেছি কি ল্যাডিং উপাদান, এই উপাদান দ্বারা শুরু হয়েছে। এখন এখানে দেখেন যে এই যে এই পদটাকেও কি করতে হবে, শূন্য করতে হবে। শূন্য করতে গেলে কি করতে হবে, এটাকে আমি কি করব, প্রথম পদের সাথে তুলনা করব। তো এখন কয় নাম্বার লাইনে কাজ করতেছি, 3 নাম্বার লাইন, এটা 3 নাম্বার না? L3 ড্যাশ। আচ্ছা, 3 নাম্বার লাইনে কাজ করতেছি, তাহলে কি কাজ করতে হবে আবার আমাকে, এখানে 3x1 আছে, এখানে 2x1 আছে, তো এই পদটাকে শূন্য করতে গেলে কি করতে হবে আমাকে করতে 2 হবে দ্বারা গুণ 2 দ্বারা করব। গুণ করতে 2 হবে। দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি কি করব, প্রথমটাকে 3 দ্বারা যে গুণ করব। এই যে 2 দ্বারা গুণ করতে আর লিখতেছি লিডিং উপাদানকে L3 কে, 3 দ্বারা। আর প্রথম লাইনটাকে কয় দ্বারা গুণ করব আমি, 3 দ্বারা। এই যে এই লেখাটা এখানে বসবে, অর্থাৎ 2L3 মাইনাস এভাবে তো হবে 3L1, না। ঠিক আছে? আচ্ছা, আপনাদের অনেকের এভাবে নয়েজ কথা আসতেছে, বলতে এত কেন নয়েজ আসতেছে আমি বুঝতেছি না। আরে ভাই তোমরা মিউট করে দাও না, মিউট করে দাও। সবাই কথা বললে তো শোনা যাবে না। ঠিক আছে, মিউট করে নেন, সবাই মিউট করে নেন। ওকে, তাহলে কি হলো, L3 তে আমি কাজ করতেছি, এজন্য L3 ড্যাশ দিয়ে নিলাম, দিয়ে কি করলাম, এই লেখাটা লিখতে হবে, ঠিক আছে? এই লেখাটা আপনি যদি নাও লেখেন, মনে মনে করেন, তাও সমস্যা নাই। তো আপনি এই লেখাটা এখানে বসাইলেন, বসাই কি করবেন, এই কাজটাই তো করলেন। তো এই লেখাটার মানে কি, চোখ বন্ধ করে এই পদটা কি শূন্য। এরপরে দেখেন, এরপরে এখানে আমি কি করতেছি, প্রথম লাইনে কি করছি, L2 থেকে L1 বাদ দিছি, তার মানে 3x2 থেকে যদি 2x2 বাদ দেই, তাহলে কি হবে, তাহলে +x2 থাকতেছে তাই না? 2 থেকে যদি 1 বাদ দেয় কি থাকে, শুধু x2 থাকে। তাহলে এই যে x2 দিয়ে যে শুরু হইলো, এর নিচে যে পদটা আসবে, ঠিক আছে, এই পদটাকেও শূন্য করে দিতে হবে। এখন এই ভাগ্যক্রমে এখানে আমি 3x, আচ্ছা এটা 3 না দিয়ে আমি এটা হচ্ছে এই যে শুধু x2 দিলাম, কি দিলাম, শুধু x2। তাহলে 3 নাম্বার লাইনে দেখেন, আচ্ছা এটা কি আসতেছে আসুক, এটা আমি পরে বলতেছি। তাহলে এখানে দেখেন, এখানে কি আসবে,
এটাকে 3 নাম্বার লাইনটাকে আমি কত দ্বারা গুণ করছি 2 দ্বারা, তার মানে 2 দ্বারা গুণ করলে এখানে কি হচ্ছে 2x, আর প্রথমটাকে কি করছি 3 দ্বারা গুণ, তাহলে 3 3 9, তাহলে 9x থেকে যদি আমি 2x বাদ দেই তাহলে কত x থাকে, 9x থেকে 2x বাদ দিলে আমার থাকে 7x। ঠিক আছে, তো এই লাইনের লিডিং উপাদান কোনটা বলেন তো? এই যে x2 না, তার মানে পরবারে আবার ইচালন করবো, এইভাবে সমাধান করব, তখন কি করতে হবে, এই পদটাকে শূন্য করতে হবে। ঠিক আছে, এইভাবে যতক্ষণ পর্যন্ত মানে লিডিং উপাদানের নিচের পদগুলা, লিডিং উপাদান যদি আমার x হয়, x এর নিচের পদটা অবশ্যই কি হবে, শূন্য হবে। এইভাবে যতক্ষণ শূন্য হয় না ততক্ষণ আমাকে, জিরো হতে হবে, হ্যাঁ, ততক্ষণ আমাকে কি করতে হবে, এভাবে কাজগুলো করতে হবে। আশা করি বুঝতে পারছেন। কাজ করে যেতে হবে। হ্যাঁ, আরো কোনো সমস্যা আছে? ভাই ভালো হতো, জি জি, আবার বুঝলে ভালো হতো লাস্টের লাইনটা। আচ্ছা, অঙ্ক করার ক্ষেত্রে আমি আবার ভালো করে বুঝাবো। এখন শুধু এটা মনে রাখেন, যদি আমার এরকম থাকে x3 প্লাস x2 প্লাস x, তাহলে এর নিচের উপাদানগুলো কি হবে, শূন্য হবে। এটা হচ্ছে লিডিং উপাদান। ঠিক আছে, তো এখানে কি থাকবে, ধরেন যে এখানে একটা মান থাকলো, এটা কল কোনো কিছু থাকবে। ঠিক আছে, তো কি হবে, এটা হচ্ছে প্রথমবার ইচালন করার ক্ষেত্রে আমাকে এই আকারে নিয়ে আসতে হবে। এরপরে বারে দেখেন এখানে ধরেন যে x2 আছে, x আছে ইকুয়াল 0 বা 0। ঠিক আছে, এরপরে বারে দেখেন এটা কি, এই লাইনের লিডিং উপাদান এটা, তার মানে আবার আমাকে ইচালন করতে হবে, করে এটাকে শূন্য করতে হবে। ঠিক আছে, তো এটাকে শূন্য করলে কি হবে, শূন্য করলে আমার এই যে পরের লাইনটা কি হচ্ছে, তাহলে এটা যদি শূন্য হয়ে যায়, ঠিক আছে, শূন্য হয়ে গেলে এটা থাকতেছে, তার মানে পরের বারে আমি কি দেখতেছি, এটার লিডিং উপাদান এইটা, এটার নিচের তো কোনো পদ নাই, তার মানে এটার নিচের গুলা কি ধরা যায়, শূন্যই ধরা যায়। তাহলে আকারটা আমাকে মানে এই আকারে নিয়ে আসতে হবে। এখন আপনার যদি একবার ইচালন করেই যদি আপনার কি আসে, যে এই আকারটা আসে, অর্থাৎ লিডিং উপাদানের নিচের উপাদানগুলো যদি শূন্য থাকে, তাহলে ওটাই আপনার ইচালন আকারটা ওই পর্যন্ত স্টপ করে দিতে হবে। কারো কোনো প্রশ্ন আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। এখন দেখেন, এখন আপনি কখন কার সাথে বিয়োগ করবেন বা কোন লাইনের সাথে কাজ করবেন, প্রথমবার ইচালন করার ক্ষেত্রে আপনি L1 এর সাথে তুলনা করবেন। L1 এর সাথে তুলনা করবেন কার, L2 বা L3। প্রথমবার ইচালন করার ক্ষেত্রে দেখলেন যে আপনার আরো একবার ইচালন করতে হবে, সেক্ষেত্রে কি করবেন, L1 যে লাইনটা ঠিক থাকবে, L2 লাইনটা তো ঠিক থাকবে, L3 লাইনে কাজ করতে হবে আপনাকে। L3 কাজ করবেন, যখন L3 কাজ করবেন তখন কি করবেন, L2 এর সাথে আবার তুলনা করবেন। L2 মাইনাস কি L3 বা প্লাস L3 বা যে লাগে, বা 2L2 বা 3L3। ঠিক আছে, এইভাবে কি করতে হবে, আপনাকে কাজ করে শূন্য বানাইতে হবে। এখন আমরা অঙ্কগুলো করার ক্ষেত্রে বুঝতে পারবো আর কি। ভাইয়া জি, ভাইয়া আমি আমাদের যদি কাছে L3 শূন্য তে কাজ বানানো। করি তাহলে L3 থেকে কি L2